যখন পোস্টমর্টম করার জন্য তার সেই পুরনো কাঠের বাক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই লোডশেডিং হলো। ঝপ করে পুরো মর্গ অন্ধকার। বাইরে তখন বৃষ্টির তোড়জোড় চলছে। আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা চালু হতে সবসময় মিনিট খানেক দেরি হয়। সে 1 মিনিটের খুটখুটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ চালাতে যাব, এমন সময় মনে হলো মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস। বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, হাত দিবি না। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভয় আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম। টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, কিছু শুনলা? কে যেন কথা কইল। বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, ধর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে আই এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন। আমি পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে। সেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেইন ছিল। চেইনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেইনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি চেইনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম বাবা এ কি করছেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা, এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগে নিয়ে যাইত। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেইনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একটু কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা অথবা খুব গরম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রিয়াজ। আমি এখন যা বলতে যাচ্ছি তা আমার জীবনের এক ভয়াবহ অভিশপ্ত স্মৃতি। আপনারা হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নাম শুনেছেন। দিনের বেলা শত শত রোগী, ডাক্তার, নার্স আর মানুষের কোলাহলে জায়গাটা যতটা জীবন্ত মনে হয়, রাতের বেলা ঠিক ততটাই মৃত্যুপুরী হয়ে ওঠে। বিশেষ করে সেই লাশ কাটা ঘর বা মর্গ। ওখানকার বাতাস সবসময় ফিনাইলের গন্ধে ভরা থাকে। কেমন একটা ভ্যাপসা পোটকা গন্ধ ভাসে। আমার বাবা মফিজউদ্দিন ছিলেন এই হাসপাতালের প্রধান ডোম। ৩৫ বছর ধরে তিনি লাশ কাটছেন। পচা গলা, খণ্ডিত, রেল লাইনের পাশে পড়ে থাকা বেওয়ারিশ এমন কোনো লাশ নেই যা তার হাতে ওঠেনি। সবাই বলতো, মফিজ ডোমের পাথরের কলিজা। লাশের গন্ধ তার কাছে আতরের মতো। কিন্তু সেই পাথরও যে ভয়ের চোটে গলে পানি হয়ে যেতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। সেই ঘটনা বাবাকে শুধু পাগল করেনি, তাকে জ্যান্ত জাহান্নামে পুড়িয়ে মেরেছে। আজ
বাবার মৃত্যুর এত বছর পর আমি সেই রাতের কথা বলার সাহস পাচ্ছি। আপনি দয়া করে মানুষকে জানাবেন ভাইজান। ঘটনার শুরু এক বর্ষণ মুখর রাতে। আষাঢ় মাসের তুমুল বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশ ভেঙে যেন পানি নামছিল। ব্রহ্মপুত্র নদের দিক থেকে আসা ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছিল। আমি আর বাবা তখন মর্গের পাশের ছোট রুমটায় বসেছিলাম। রাত তখন প্রায় 2:30। চারিদিক একেবারে চুপচাপ। শুধু টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ, আর মাঝে মাঝে দূরে মেঘের গর্জন। হঠাৎ আমাদের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। হাসপাতালের ইমার্জেন্সি থেকে কল। খবর এলো একটা সুইসাইড কেস আছে, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, কারণ সকাল সকাল পুলিশ রিপোর্ট নিয়ে বডি হ্যান্ডওভার করবে। বাবার সেদিন ডিউটি ছিল না, কিন্তু জরুরি তলব পড়ায় যেতে হলো। আমিও বাবার সাথে গেলাম। বাবার বয়স হয়েছিল, তাই মাঝে মাঝে আমি বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করতাম। এই যেমন লাশ ধরাধরি করা, স্ট্রেচার টানা, যন্ত্রপাতি এগিয়ে দেয়া। মর্গের গেট খুলে ভেতরে ঢোকার পর নাকে সেই পরিচিত কটু গন্ধটা ধাক্কা দিল। আবছা আলোয় দেখলাম একটা স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা একটা লাশ রাখা আছে। পুলিশের 2জন কনস্টেবল আর একজন এসআই দাঁড়িয়ে আছে। তারা কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাবার হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে চলে গেলেন। তারা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন, কারণ ওই রাতে মর্গের পরিবেশটা ছিল অন্যরকম, একটু গা ছমছমে। বাবা গ্লাভস পরে লাশের মুখ থেকে চাদর সরালেন। আমি সত্যি বলছি, আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু এমনটা দেখিনি। চাদর সরানোর পর আমি অবাক হয়ে গেলাম। এরকম একটা সুন্দর মানুষ আত্মহত্যা করতে পারে, বিশ্বাস করা কঠিন। বয়স বড় জোর 27 কি 28। গায়ের রং দুধে আলতা, কিন্তু মৃত্যুর কারণে সেটা ফ্যাকাশে নীল হয়ে গেছে। নাম ছিল আফরিন। গলায় দড়ির কড়া দাগ, কালশিটে পড়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার চোখ দুটো খোলা, ঘোলাটে, যেন এখনো তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল সে সব দেখছে, সব বুঝছে। বাবা যখন পোস্টমর্টম করার জন্য তার সেই পুরনো কাঠের বাক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই লোডশেডিং হলো। ঝপ করে পুরো মর্গ অন্ধকার। বাইরে তখন বৃষ্টির তোড়জোড় চলছে। আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা চালু হতে সবসময় মিনিট খানেক দেরি হয়। সেই 1 মিনিটের খুটখুটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ চালাতে যাব, এমন সময় মনে হলো মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস। বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, হাত দিবি না। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভয় আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম। টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, কিছু শুনলা? কে যেন কথা কইল? বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, ধর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে আই এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন। আমি পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে। সেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেইন ছিল। চেইনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেইনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা 2জন ছাড়া আর কেউ নেই। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি চেইনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম
বাবা এ কি করছেন? আমি ফিসফিস করে বললাম, আব্বা, এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগেই নিয়ে যাইতো। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেইনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একটু কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা বা গরম। কিন্তু ওটা উনি নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন তখনই। আমরা জানতাম না ওই চেইনটা কোনো সাধারণ অলংকার ছিল না, ওটা ছিল একটা তালা, যা খুলে বাবা নিজের মৃত্যুর পরোয়ানায় সই করে ফেললেন। পোস্টমর্টম শেষ করতে করতে প্রায় ভোর 4টা হয়ে গেল। আমরা যখন কাজ শেষ করে হাত ধুচ্ছি, তখন আমার মনে হলো লাশটার মুখের ভঙ্গি বদলে গেছে। আগে মনে হচ্ছিল সে তাকিয়ে আছে, এখন মনে হলো তার ঠোঁটের কোণায় খুব সামান্য একটা বাঁকা হাসি লেগে আছে, যেন সে আমাদের বোকামি দেখে হাসছে। আমরা যখন বাসায় ফিরলাম, তখন ফজরের আজান দিচ্ছে। আমার বাসা হাসপাতাল কোয়ার্টারেই নিচতলায়, স্যাঁতস্যাঁতে রুম, 2টা মাত্র ঘর। বাবা এসে এই গেঞ্জিটা পাল্টে চেনটা আলমারির পুরনো কাপড়ের ভাঁজে মায়ের একটা শাড়ির ভেতরে লুকিয়ে রাখলেন। মা তখন রান্নাঘরে ভাতের চাল ধুচ্ছিলেন। বাবা আমাকে ইশারা করলেন চুপ থাকতে। আমি ক্লান্ত ছিলাম, তাই কথা বাড়ালাম না। ভাবলাম যা হওয়ার হয়েছে, কাল হয়তো বাবা ওইটা বিক্রি করে দেবে। সেই দিনটা কোনো মতে কাটল, কিন্তু বিপত্তি শুরু হলো পরের রাত থেকে। আমি আর বাবা একই ঘরে ঘুমাই। মা পাশের রুমে ছোট বোনকে নিয়ে থাকেন। সেদিনও লোডশেডিং ছিল, ভ্যাপসা গরম। আমি জানালার পাশে শুয়েছিলাম, বাবা খাটের অন্য পাশে। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন খুব কষ্টে শ্বাস নিচ্ছে, যেন শ্বাসনালীতে কিছু আটকে গেছে। গোঙানির মতো শব্দ। আমি ধরফর করে উঠে বসলাম, মোবাইলটা বালিশের নিচ থেকে নিয়ে টর্চ জ্বালালাম। আলোটা বাবার উপরে পড়তেই আমি শিউরে উঠলাম। বাবা ঘর্মাক্ত শরীরে বিছানায় ছটফট করছেন। তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেছে, চোখ দুটো উল্টে কপালে উঠে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ বাবার বুকের ওপর বসে তার গলা টিপে ধরে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, আম্মা, আম্মা, আব্বার কি হয়েছে দেখো। আমার চিৎকারে আম্মা দৌড়ে এলেন। মা এসে বাবাকে অনেক কষ্টে শান্ত করলেন, বাবার মুখে পানি ছিটিয়ে দিলেন। বাবা উঠে বসে থরথর করে কাঁপছিলেন। তার চোখগুলো তখনও বড় বড়, যেন তিনি চোখের সামনে ভয়ানক কিছু দেখেছেন। মা গ্লাসে করে পানি এগিয়ে দিলেন। পানি খাবার পর বাবা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বললেন, রিয়াজ, ওই মাইয়াটা আইছিল। আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে আব্বা? বাবা ভয়ে বিস্ফারিত চোখে আমার দিকে তাকালেন। তারপর তিনি যা বললেন তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আফরিন, যার লাশ কাল কাটলাম। মায়ের মুখ ভয়ে সাদা হয়ে গেল। মা ভাবলেন বাবা হয়তো লাশের চিন্তায়, স্ট্রেস থেকে দুঃস্বপ্ন দেখছেন। মা বললেন, তুমি সে চিন্তা করতেছ? উজু কইরা সুরা পইরা ঘুমাও, তাবি জানলে সব ঠিক হয়ে যাবো কাল। বাবা আর কোনো কথা বললেন না, কিন্তু আমি দেখলাম বাবার নজর বারবার আলমারির দিকে যাচ্ছে। তিনি আর ওই রাতে ঘুমাতে পারলেন না। সারা রাত তিনি বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ হলো না, বরং ওটা ছিল শুরু। পরের 2 দিন বাবার অবস্থা চোখের সামনে খারাপ হতে লাগলো। বাবা ডিউটিতে যাওয়া বন্ধ করে দিলেন। তিনি বলতেন তিনি যখনই একা থাকেন তখনই নাকি আফরিনকে দেখতে পান, বাথরুমের আয়নায়, এমনকি দিনের বেলাতেও। বাবা বলতেন মেয়েটা নাকি স্বাভাবিকভাবে হাঁটে না, তার পা উল্টো। একদিন দুপুরে আমি বাজার থেকে ফিরে দেখি বাবা ঘরের কোনায় বসে আছেন, হাতে একটা বাটি। তিনি কাঁপছেন। আমি কাছে যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, রিয়াজ, আজকা বাথরুমে গেছিলাম, আয়নায় দেখি আমার চেহারা নাই, ওই মাইয়ার চেহারা। আমারে কয় সেইনটা দে। আমি বাবাকে বললাম, তাহলে চিনটা দিয়ে দাও। কার জিনিস কে জানে, হয়তো এইটার লাইগাই ঘুরতাছে ওইভাবে আত্মাটা। পুলিশের কাছে গিয়া জমা দিয়া দাও। বাবা তখন মাথা নিচু করে কান্নাকাটি শুরু করলেন। বললেন, আমি তো ওইটা বেঁচে দিছি রে বাপ। ওই টাকা দিয়া তোর মায়ের ওষুধের বকেয়া শোধ করছি, তোর বোনের পরীক্ষার ফিস দিছি,
এখন সেন কই পামু? বাবার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিক্রি করে দিয়েছে, এখন এই চেন ফেরত পাওয়া তো অসম্ভব। স্বর্ণকাররা তো এতক্ষণে ওটা গলিয়ে ফেলেছে। কিন্তু বাবার অবস্থা দেখে মনে হচ্ছিল চেইন ফেরত না দিলে তিনি আর বাঁচবেন না। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এটা কি সত্যিই কোনো জিনের আসর নাকি বাবার মনের ভুল? আমি বুঝতে পারছিলাম না। ডাক্তার দেখানোর মতো সামর্থ্য বা সাহস কোনোটাই আমাদের ছিল না। 3 দিন পর বাবা সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটার পরিবারের সাথে দেখা করবেন। হয়তো তাদের কাছে ক্ষমা চাইলে বা কিছু টাকা দিলে এই বিপদ কাটবে। পুলিশের ফাইলে আফরিনের ঠিকানা দেয়া ছিল মুক্তাগাছার এক প্রত্যন্ত গ্রাম। আমি আর বাবা একদিন সকালে বাসে করে রওনা দিলাম। গ্রামটা অদ্ভুত, ছায়া ঘেরা। বাড়িটা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হলো। জরাজীর্ণ একটা টিনের ঘর, উঠোনে আগাছা জমে আছে। আমরা পরিচয় দেওয়ার পর আফরিনের মা বেরিয়ে এলেন। বয়স্ক ভদ্র মহিলা, চোখের নিচে কালি। আমাদের পরিচয় পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাবা ইতস্তত করে আফরিনের মৃত্যুর কারণ এবং আমাদের সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর কিছু অংশ বললেন। তবে চেইন চুরির কথা ভয়ে গোপন রাখলেন। তিনি শুধু বললেন যে মেয়েটাকে তিনি স্বপ্নে দেখছেন এবং মেয়েটা কিছু একটা চাইছে। তিনি জানতে চাইলেন মেয়েটা মৃত্যুর আগে বিশেষ কিছু বলে গেছে কিনা বা তার কোনো অপূর্ণ ইচ্ছে ছিল কিনা। আফরিনের মা চোখ মুছে যা বললেন তা শুনে আমাদের রক্ত পানি হয়ে গেল। তিনি বললেন, বাবা, আমার মেয়ে স্বাভাবিক ছিল না। ও একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু ছেলেটা ওকে পাত্তাও দিত না। আফরিন জেদ ধরেছিল যে করেই হোক ওই ছেলেকেই চাই। একদিনও তান্ত্রিকের খোঁজ পায় যে নাকি জিন বশ করে কাজ হাসিল করে দেয়। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু শোনেনি। ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। ভদ্রমহিলার ঘরের ভেতর থেকে একটা পোড়া ডায়েরির কিছু অংশ তিনি নিয়ে এসে আমাদের দেখালেন। পাতাগুলো আগুনে ঝলসানো, কিন্তু কিছু লেখা এখনো পড়া যাচ্ছে। সেখানে শয়তান ডাকার মন্ত্র, রক্ত দিয়ে লেখা শপথ, এইগুলো ছিল। আফরিনের মা বলতে লাগলেন, ওই ডায়েরিতে লেখা ছিল শয়তানের সাহায্য নিতে হলে নিজের সবচেয়ে প্রিয় কিছু উৎসর্গ করতে হয়। আফরিন তাই করেছিল। ওদের বিয়ে হলো, কিন্তু শয়তানের সাথে লেনদেন এত সহজ ছিল না। বিয়ের 1 মাসের মাথায় ছেলেটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। আর শয়তান তখন আফরিনের কাছে তার পাওনা চাইতে শুরু করে। আফরিন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু মরার আগেও আমাকে বলেছিল, মা, আমার গলার চেইনটা যেন কেউ না খোলে। ওটার মধ্যেই নাকি ওই শয়তানকেও বন্দি করার চেষ্টা করেছিল। ওটা খুললে শয়তান ছাড়া পেয়ে যাবে। বাবার মুখ তখন মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম বাবা চেইনটা খুলে আসলে আফরিনকে বা তার আত্মাকে মুক্ত করেননি, বরং ওই চেইনের সাথে সম্পর্কিত যেই জঘন্য জিন তা নিজের ঘাড়ে চাপিয়েছেন। আফরিন যে রূপ ধরে বাবার কাছে আসছে সেটা আসলে আফরিন না, সেটা ওই জিন যা বাবাকে বিভ্রান্ত করছে। বাবা কাঁপতে কাঁপতে আফরিনের মায়ের কাছে চেইন চুরির কথাটা জানিয়ে জিজ্ঞেস করলেন, এখন উপায় কি বুবু? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উপায় তো একটাই ছিল, চেইনটা লাশের সাথে দাফন করা। এখন তো লাশ কবরে, আর চেইন আপনার কাছে নাই। আপনারা বড় ভুল করে ফেলেছেন ভাই। এখন আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই চেইন যার কাছে থাকবে তার রক্ত না নেওয়া পর্যন্ত ওই জিনিস শান্ত হবে না। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু বাসে ফেরার সময় থেকেই বুঝলাম আমাদের সাথে কেউ একজন আছে। বাসের পেছনের সিটে আমি আর বাবা বসেছিলাম। হঠাৎ বাবা আমার হাত খামচে ধরলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, রিয়াজ, ওই দেখ জানালার বাইরে। আমি তাকালাম। বাইরে তখন সন্ধ্যা নামছে, রাস্তার পাশে ধান ক্ষেত। আমি কিছুই দেখলাম না। বাবা বললেন উনি দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছায়া বাসের সাথে সাথে দৌড়াচ্ছে। মানুষের মতো গড়ন, কিন্তু তার গতি বাসের চেয়েও বেশি। তার চোখ দুটো অন্ধকারেও জলজল করছে। আমরা শহরে পৌঁছালাম ঠিকই, কিন্তু সাথে করে মৃত্যু নিয়ে এলাম। বাসা পর্যন্ত পৌঁছাতে আমাদের আরো ঘন্টাখানেক সময় লাগলো। বাস থেকে যখন নামলাম তখন রাত প্রায় 8টা।
শহরের রাস্তায় সোডিয়াম লাইটের হলুদ আলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সেই আলোতেও কোনো তেজ নেই। সবকিছু কেমন যেন ঘোলাটে। রিক্সা না নিয়ে আমরা হেঁটেই কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম। বাবা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন, যেন ছেড়ে দিলেই তিনি হারিয়ে যাবেন। আমি লক্ষ্য করলাম বাবা বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। বাতাসটা বেশ ঠান্ডা। বাসায় ঢোকার পর অদ্ভুত একটা ব্যাপার ঘটল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে একটা উৎকট গন্ধ এসে লাগলো, ঠিক যেন ইঁদুর বা বেড়াল মরে পচে গেলে যেমন গন্ধ হয়। মা দৌড়ে এলেন, বাবাকে দেখে আঁতকে উঠলেন। বাবার চেহারা তখন ভেঙে চুরে একাকার। চোখের নিচে কালি এবং দাগগুলো আরো স্পষ্ট হয়েছে, আর গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে ধূসর বর্ণের হয়ে গেছে। মা জিজ্ঞেস করলেন, এমন পোড়া গন্ধ কিসের? আর তুমি এত দেরি করলা কেন? আমি মাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম। কিছু না আম্মা, আব্বার শরীরটা বালা না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। কিন্তু আমি জানতাম এটা সাধারণ কোনো অসুস্থতা নয়। বাবা সেই রাতে কিছু খেলেন না, চুপচাপ বিছানায় শুয়ে রইলেন। আমি আর মা ড্রয়িং রুমে বসে ফিস ফিস করে কথা বলছিলাম। মা বলছিলেন ঘর থেকে নাকি পচা মাংসের একটা গন্ধ আসছে, কিছুতেই যাচ্ছে না, অথচ তিনি পুরো ঘর ফিনাইল দিয়ে মুছেছেন। আমি মাকে বললাম, হয়তো পাশের কোনো ড্রেন থেকে গন্ধ আসছে। কিন্তু আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারলাম না। রাত গভীর হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। লোডশেডিং চলছে তখন। মোমবাতির আলোয় ঘরটা কেমন যেন ভৌতিক দেখাচ্ছিল। হঠাৎ বাবার ঘর থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। শব্দটা মানুষের গলার মতো মনে হলো না, মনে হলো কোনো জন্তু জানোয়ার কষ্টে গোঙাচ্ছে। আমি আর মা দৌড়ে গেলাম। গিয়ে দেখি বাবা বিছানায় নেই, তিনি ফ্লোরে বসে আছেন, আর তার শরীরটা অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে আছে। তিনি নিজের 2 হাত দিয়ে নিজের গলা নিজেই চেপে ধরেছেন, যেন শ্বাস নিতে কষ্ট হয়। আমি বাবাকে ধরতে গেলাম, কিন্তু বাবার গা তখন আগুনের মতো গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। আমি কান পেতে শুনলাম তিনি বলছিলেন, ওয়াইসে। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম বাবাকে ডাক্তার দেখাবো। এসব ভূত প্রেত বা জিনের ব্যাপার হয়তো আমাদের মনের ভুল। বাবার এই অবস্থা আসলে অতিরিক্ত স্ট্রেস আর ভয় থেকে হয়েছে। মেডিকেল সায়েন্সে তো এসবের ব্যাখ্যা আছে। আমি বাবাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গেলাম। পরিচিত এক বড় ভাই ছিলেন ওখানে, ইন্টার্ন ডাক্তার, নাম ডাক্তার সাজ্জাদ। তিনি বাবাকে দেখে বললেন, রিয়াজ, চাচা তো সিভিয়ার ট্রমা আর ডিপ্রেশনে ভুগছেন। ওনার হ্যালুসিনেশন হচ্ছে। হয়তো লাশের সাথে কাজ করতে করতে ওনার মনের উপরে কোনো চাপ পড়েছে। এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলি। আমি কিছু ঘুমের ওষুধ আর অ্যান্টি ডিপ্রেসেন্ট দিচ্ছি। কয়েকদিন রেস্ট নিলে আর ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম। মনে হলো হয়তো আসলেই তাই। আমরা তো অশিক্ষিত মানুষ না, এই যুগে কি আর এসব ভূত টুতে বিশ্বাস করা যায়? বাবার ব্রেইনে কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে, তাই তিনি উল্টাপাল্টা দেখছেন। আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাবাকে খাওয়ালাম। বাবা ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। ওষুধের প্রভাবে বাবা ঘুমাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার ঘুমটা স্বাভাবিক ছিল না। তিনি ঘুমের মধ্যেই হাত পা ছুঁড়ছিলেন। মাঝে মাঝে তার শরীরটা বিছানা থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে ধপাস করে নিচে পড়ছিল, যেন কেউ তাকে অদৃশ্য রশি দিয়ে টেনে ওপরে তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে। আমি সেই রাত জেগে বাবার পাশে কাটালাম। রাত তখন 3টা। হঠাৎ খেয়াল করলাম বাবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ভয়ে বাবার নাকের কাছে হাত দিলাম। না, শ্বাস চলছে না। আমি চিৎকার করে ডাক্তার ডাকার কথা ভাবছি, ঠিক তখনই বাবার চোখ খুললেন। সেই চোখ আমি জীবনেও ভুলব না। বাবার চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গেছে। বাবা আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা বাবার ছিল না। বাবার মুখটা কেমন যেন বাঁকা হয়ে গেল। তিনি একটা চিবানো ভারী গলায় কথা বলে উঠলেন, ওষুধ? কিসের ওষুধ খাওয়া সেইগুলা? আমি রক্তের লগে মিশে গেছি। কথাটা শেষ করেই বাবা আবার জ্ঞান হারালেন। আমি থরথর করে কাঁপছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মেডিকেল কেস না। ডাক্তার, ওষুধ, বিজ্ঞান সব এখানে অচল। এখানে এমন কিছু আছে যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ধর্মীয় কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হবে।
পরদিন সকালে আমি দাদাবাড়ির গ্রামের মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল করিম হুজুরের কাছে গেলাম। তিনি অনেক বয়স্ক মানুষ। উনি ময়মনসিংহেই থাকতেন। তখন ওনার ছেলের চিকিৎসার জন্যই তিনি ছিলেন সেখানে। অনেক পুরনো দিনের মানুষ, অনেক কিছু দেখেছেন। আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। লাশ কাটার সময় চেইন পাওয়া, বাবার লোভ, চেইন চুরি, সবকিছু। ওনার কপালের ভাঁজগুলো গভীর হলো। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বড় ভুল করছো বাবা। লাশের জিনিস, বিশেষ করে যেই লাশের মৃত্যু স্বাভাবিক না, সেই জিনিসের উপরে কুফরি কালাম করা আছে। ছুলে কি বিপদ হতে পারে কল্পনাও করতে পারবে না। হুজুর তখন ওনার জীবনের একটা অভিজ্ঞতার কথা বললেন। শোনো রিয়াজ, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি তখন নতুন মসজিদে জয়েন করেছি। হাসপাতালের মর্গও তখন আজকালকার মতো এত আধুনিক ছিল না। এখানকার মসজিদে আমরা তখন তাবলিকের কাজে এসেছিলাম। তখন এখানে এক ডোম কাজ করত, নাম ছিল সুলতান। সুলতান ছিল খুব সাহসী, কিন্তু তার একটা দোষ ছিল, সে লাশের গায়ের জিনিসপত্র চুরি করত। আমি তাকে অনেকবার বারণ করেছি, বলেছি সুলতান বড় খারাপ কাজ, কিন্তু সে আমার কথা কানে তুলত না। বলতো মরা মানুষের আবার বদদোয়া কি যে কন। একদিন এক অ্যাক্সিডেন্টের লাশ এলো। লোকটা ছিল বৃদ্ধ, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তার হাতে একটা তামার বালা ছিল, তাতে অদ্ভুত সব নকশা। সুলতান লাশ কাটার সময় সেই বালাটা খুলে নিজের কাছে রেখে দেয়। আমি তাকে বলেছিলাম বালাটা না খুলতে। সেই রাতে সুলতান ডিউটি শেষ করে তার ঘরে গেল। মাঝরাতে হঠাৎ তার ঘর থেকে বিকট চিৎকার। আমরা কয়েকজন দৌড়ে গেলাম। গিয়ে দেখি সুলতান ঘরের মাঝখানে শূন্যে ভেসে আছে। হ্যাঁ বাবা, বিশ্বাস করো, তার পা মাটি থেকে অন্তত 2 হাত ওপরে। তার শরীরটা এমনভাবে মোচড়ানো ছিল যেন কেউ তাকে ভেজা কাপড়ের মতো চিপছে। আর সে নিজের ভাষায় কথা বলছিল না, তার গলা দিয়ে অদ্ভুত এক আওয়াজ বের হচ্ছিল। আমরা ভয়ে এগোতে পারছিলাম না। আমি সাহস করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমি যত জোরে পড়ি সুলতান তত জোরে চিৎকার করে। এক পর্যায়ে সুলতান ধপাস করে মাটিতে পড়ে গেল। আমরা কাছে গিয়ে দেখলাম তার হাতের সেই তামার বালাটা তার মাংসের ভেতরে ঢুকে গেছে, যেন ওটা আগুনের মতো গরম, হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে। সুলতান আর বাঁচেনি। সে মারা যাওয়ার আগে শুধু বলেছিল, ও আমারে সারে নাই হুজুর। সুলতানের লাশ দাফন করার সময় আমরা দেখেছিলাম তার কবরের মাটি বারবার ধসে পড়ছিল। অনেক কষ্টে তাকে দাফন করা হয়। হুজুর থামলেন। তার চোখে এক ধরনের আতঙ্ক আর সতর্ক বার্তা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমার বাবার অবস্থা সুলতানের চেয়েও খারাপ হতে পারে, কারণ সুলতান শুধু একটা জিনিস নিয়েছিল, আর তোমার বাবা এমন একটা জিনিস নিয়ে আসছেন যা একটা শয়তানকে বন্দি করার কাজে লাগানো হয়েছিল। ওই চেনটা ছিল তালা, সে সহজে ছাড়বে না। আমি হুজুরের হাত ধরে কান্না শুরু করে দিলাম। আমার আব্বাকে বাঁচান। হুজুর আমার মাথায় হাত রাখলেন। কান্না থামাও, আল্লাহর ওপর ভরসা রাখো। আমি আসবো রাতে, কিন্তু মনে রেখো এটা কোনো সাধারণ রুকাইয়া বা ঝাড়ফুঁক না, এটা একটা যুদ্ধ। আমি মাথা নাড়লাম। আমরা প্রস্তুত। রাত তখন প্রায় 11টা। হুজুর তার কিছু ছাত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের বাসায় এলেন। তিনি সঙ্গে করে আগরবাতি, গোলাপ জল আর পুরনো কিতাব নিয়ে এসেছিলেন। বাসায় ঢোকার আগেই হুজুর থমকে দাঁড়ালেন। তিনি দরজার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমাদের ঘরের ভেতরে খুব বাজে একটা জিনিস আছে। আমি এখান থেকেই তার উপস্থিতি টের পাচ্ছি। খুব সাবধান। আমরা ঘরে ঢুকলাম। বাবা তখন বিছানায় শুয়েছিলেন। তার হাত পা রশি দিয়ে খাটের সাথে বাঁধা। আমিই বেঁধে রেখেছিলাম, কারণ সন্ধ্যায় তিনি মাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। বাবাকে দেখে হুজুর তার ছাত্রদের ইশারা করলেন। তারা ঘরের 4 কোণা বন্ধ করার জন্য আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুরু হতেই বাবার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেল। তিনি এমন জোরে রশি টানতে শুরু করলেন যে খাটের পায়াগুলো পর্যন্ত ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে লাগলো। বাবার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। হুজুর বাবার শিওরে বসলেন। তিনি বাবার কপালে হাত রেখে সূরা ফাতিহা পড়া শুরু করলেন। হুজুরের হাত কপালে ঠেকতেই বাবা বিকট এক চিৎকার দিলেন। সেই চিৎকার মানুষের গলার ছিল না, মনে হলো হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠল। তোরা আমাকে ধরবি না, তোর এক পা কবরে, এখন আমার শরীরটা কবরে নিতে চাস?
হুজুর ঘাবড়ালেন না, তিনি আরো জোরে তেলাওয়াত শুরু করলেন। বাবার শরীর থেকে কেমন উত্তাপ বেরোতে শুরু করলো। হঠাৎ বাবা আমার দিকে তাকালেন, সেই চাহনি বাবার ছিল না। রিয়াজ, রিয়াজ ভাই, আমাকে বাঁচান, এটা আমাকে পুড়িয়ে মারছে। আমি চমকে উঠলাম। এই তো সেই গলা। আফরিনের মা যখন আফরিনের কথা বলছিল, তখন আমার কল্পনায় যে স্বরটা ছিল ঠিক তেমনই। হুজুর ধমক দিয়ে উঠলেন, রিয়াজ, খবরদার, কোনো কিছু করবে না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। আমি থমকে গেলাম। বাবা বা আফরিনের গলার স্বর মুহূর্তেই বদলে গেল। এটা এখন ভারী, কর্কশ আর হিংস্র। তুই ভাবছিস আমি একা? তোর পেছনে কে দাঁড়িয়ে আছে দেখ। হুজুর এবং আমরা সবাই চমকে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা ছিল আমাদের মনোযোগ সরানোর একটা চাল। এই ফাঁকে বাবা একটা হ্যাঁচকা টানে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেললেন। মানুষের পক্ষে এত মোটা দড়ি ছেঁড়া অসম্ভব, কিন্তু বাবার গায়ে তখন অতি প্রাকৃত শক্তি। বাঁধন ছিঁড়েই বাবা হুজুরের গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়লেন। আমি আর হুজুরের ছাত্ররা মিলে বাবাকে চেপে ধরলাম। বাবার গায়ের জোর তখন 10টা মানুষের সমান। হুজুর তখন পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন, তাতে জমজমের পানি আর জাফরান মেশানো ছিল। তিনি সেটা বাবার মুখে ছিটিয়ে দিলেন। বাবা চিৎকার করে উঠলেন। হুজুর হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন, তার কপালে ঘাম, পাগড়িটা খুলে পড়েছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সময় খুব কম রিয়াজ, এখন দুর্বল হয়ে আছে ও, কিন্তু আবার শক্তি সঞ্চয় করবে। আমাদের এক্ষুনি চূড়ান্ত কিছু করতে হবে। তুমি কি জানো ওই চেইনটা বা লকেটটা আসলে কি ছিল? ওটা শুধু সোনা ছিল না, ওটা ছিল একটা সন্ধি বা চুক্তি। আফরিন শয়তানের সাথে চুক্তি করেছিল, সেই চুক্তির প্রতীক ছিল ওই চেইনটা। আমাদের ওই চুক্তিটা আবারও সিলগালা করতে হবে। এবার এই শয়তানকে জোর করে বের করতে হবে। খুবই বিপজ্জনক কাজ। আমি কাঁদতে কাঁদতে বললাম, হুজুর আপনি যা ভালো বোঝেন করেন, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। হুজুর তখন তার ঝুলি থেকে 7টা লোহার পেরেক আর একটা হাতুড়ি বের করলেন। তিনি বললেন, আমি এই ঘরটা বন্ধ করব। এই 7টা পেরেক 7টা আয়াত পড়ে ঘরের দরজায় আর জানালায় পুঁতব। এতে ও আর পালাতে পারবে না, কিন্তু ও তখন আরো হিংস্র হবে। তোমরা কেউ ভয় পাবে না। হুজুর যখন প্রথম পেরেকটা দরজায় ঠুকতে গেলেন, তখন বাইরে প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করলো। জানালার কাঁচগুলো ঝনঝন করে উঠল, মনে হলো পুরো বাসাটা কাঁপছে। আর বাবার শরীরটা তখন শূন্যে ভাসতে শুরু করলো। তিনি বিছানা থেকে অন্তত 2 ফুট ওপরে উঠে ভেসে রইলেন। তার মাথাটা নিচের দিকে ঝুলে আছে আর হাত পাগুলো ছড়িয়েছিল। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। বাবা উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে বললেন, তোরা কি সত্যিই ভাবছিস পেরেক পুঁতে আমাকে আটকাতে পারবি? রিয়াজ, তুই কি চাস তোর বাবা বাঁচুক? দরজা খুলে দে। আমি দ্বিধায় পড়ে গেলাম। হুজুর বললেন, রিয়াজ, ওর চোখের দিকে তাকাবে না, ও তোমাকে সম্মোহিত করার চেষ্টা করছে। কিন্তু আমি ভুলটা করে ফেললাম। আমি বাবার চোখের দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথে আমার মনে হলো আমি এক গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি। আমার চারপাশে সবকিছু ঝাপসা। কেউ একজন আমাকে বলল, দরজাটা খুলে দে। আমার হাত নিজের অজান্তেই দরজার ছিটকানির দিকে এগিয়ে গেল। হুজুর চিৎকার করে উঠলেন, রিয়াজ, না! হুজুরের ধমকে আমার সম্বিত ফিরে এলো। তিনি এক ঝটকায় আমাকে দরজার কাছ থেকে সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরের দিক থেকে প্রচণ্ড এক ধাক্কা এলো, যেন কোনো বন্য হাতি সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। কাঠের দরজাটা মরমর করে উঠল। হুজুর আমাকে ইশারা করলেন বাবার পায়ের দিকটা চেপে ধরতে। আমি কাঁপতে কাঁপতে বাবার পা জড়িয়ে ধরলাম। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, অথচ চামড়ার নিচ দিয়ে সাপের মতো কিছু একটা কিলবিল করছে। হুজুর তার ঝুলি থেকে বের করা লোহার পেরেকগুলো দরজার চৌকাঠে ঠুকতে লাগলেন। তিনি প্রতিটা বাড়িতে হাতুড়ির ঘা দিচ্ছিলেন আর উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়ছিলেন। বাবার মুখ দিয়ে তখন ফেনা এবং কালো রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসছিল। প্রায় ঘন্টা খানেক ধরে চলল এই যুদ্ধ। হুজুর যখন শেষ পেরেকটা গেঁথে দিয়ে দোয়া পড়লেন, তখন হঠাৎ করে বাবার শরীরের খিঁচুনি বন্ধ হয়ে গেল। বাইরের ঝোড়ো বাতাসটাও থেমে গেল। ঘরের ভেতরের ভারী বাতাসটা যেন একটু হালকা হলো। বাবা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইলেন। তার চোখগুলো বন্ধ, শ্বাস প্রশ্বাস খুব ধীর। হুজুরের কপালে জমে থাকা ঘাম তিনি মুছে বাবার দিকে তাকালেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি আমাকে বললেন, রিয়াজ,
আপাতত বিপদটা আটকানো গেছে। আমি ঘরটা বন্ধ করে দিয়েছি, আর বাইরে থেকে কোনো সাহায্য পাবে না। কিন্তু ভেতরের জিনিসটা এখন পুরোপুরি যায়নি, ও সুপ্ত অবস্থায় আছে। তোমার বাবার শরীরের অনেক ক্ষতি হয়েছে, ওনাকে বিশ্রাম নিতে দাও। আমি ফজরের সময় আবার আসব। ততক্ষণ পর্যন্ত কেউ এই ঘর থেকে বের হবে না, আর কাউকে ঢুকতেও দেবে না। আমিও পাশের ঘরে একটু জিরিয়ে নেই। হুজুর পাশের ঘরে গেলেন, মা বাবার শিওরে বসে কুরআন শরীফ পড়ছিলেন। আমি দরজার সামনে একটা চেয়ার পেতে পাহারা দিলাম। সারাদিনের ধকল আর মানসিক চাপে আমার শরীর ভেঙে আসছিল। আমি জেগে থাকার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছিল। একসময় কখন যে আমার চোখ লেগে গেল আমি টেরই পেলাম না। হয়তো ওটা স্বাভাবিক ঘুম ছিল না, হয়তো ওটা সেই শয়তানের কারসাজি। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। বাবা একটা অন্ধকার গর্তের পাশে দাঁড়িয়ে আছেন, আর সেই গর্ত থেকে শত শত কালো হাত তাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে চিৎকার করছেন, কিন্তু কোনো শব্দ করতে পারছেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, বুকটা ধক করে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 3:09। ইলেকট্রিসিটি নেই, হ্যারিকেনের আলোটা নিভু নিভু। আমি ধড়মড় করে বিছানার দিকে তাকালাম। বাবার বিছানা খালি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মা জায়নামাজে ঘুমিয়ে পড়েছেন। আমি দৌড়ে বাথরুমে গেলাম, রান্নাঘরে খুঁজলাম, কোথাও বাবা নেই। কিন্তু হুজুর তো ঘর বন্ধ করে গিয়েছিলেন, তাহলে বাবা গেল কোথায়? দরজার দিকে তাকিয়ে দেখি ছিটকানিটা ভেতর থেকেই খোলা। তার মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বাবা আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি পাগলের মতো রাস্তায় বের হলাম। কোথায় যেতে পারেন বাবা? মনের ভেতর কুডাক ডাকছে। আমার পা আমাকে সোজা হাসপাতালের দিকে নিয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল বাবা ওখানেই গেছেন। তার কর্মস্থল, তার পাপের জায়গা আর তার শাস্তির জায়গা সবই তো ওই মর্গ। রাস্তাঘাট একদম ফাঁকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি দৌড়াচ্ছিলাম। রাস্তার কুকুরগুলো আমাকে দেখে করুণ স্বরে ডেকে উঠল। হাসপাতালের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান আমাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মর্গের দিকে দৌড় দিলাম। মর্গের গেটটা খোলা। ভেতরে ঢুকতেই নাকি সেই পরিচিত ফরমালিন আর পচা লাশের গন্ধ। কিন্তু আজকের গন্ধটা অন্যরকম, কেমন যেন পোড়া মাংসের মতো, ঠিক যেমনটা বাসায় বাবার শরীর থেকে বের হচ্ছিল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে লাশ কাটা ঘরের মেইন দরজার সামনে গেলাম। ভেতর থেকে হালকা গোঙানির শব্দ আসছিল, আর সাথে শোনা যাচ্ছিল এক অদ্ভুত খটখট খট আওয়াজ, যেন কেউ ধাতব কিছু টেবিলে বাড়ি দিচ্ছে। আমি সাহস সঞ্চয় করে দরজাটায় ধাক্কা দিলাম। ক্যাঁচ ক্যাঁচ করে খুলে গেল। ভেতরের দৃশ্যের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মর্গের মাঝখানে সেই প্রধান লাশ কাটারের টেবিলের ওপর বাবা শুয়ে আছেন। তার পরনে হাসপাতালের একটা নীল রঙের গাউন। বাবার চোখ দুটো খোলা, কিন্তু মণিগুলো উল্টে সাদা হয়ে গেছে। তার হাতে সেই ধারালো লাশ কাটার ছুরিটা ধরা। তিনি নিজের গলার কাছে ছুরিটা ধরে আছেন, হাত কাঁপছে। তিনি প্রাণপণ চেষ্টা করছেন হাত সরাতে। আমি চিৎকার দিয়ে দৌড়ে গেলাম বাবার কাছে, কিন্তু আমি টেবিলের কাছে যাওয়ার আগেই একটা অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ছিটকে ফেলে দেয়। আমি নড়তে পারছিলাম না। মনে হলো কেউ একজন আমাকে চেপে ধরে রেখেছে। আমার বুকের ওপর যেন মনকে মন পাথর চাপিয়ে দেয়া হয়েছে। আমি দেখলাম বাবার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে একটা ছায়া সরে গেল। ম্লান আলোয় আমি স্পষ্ট দেখলাম সেটা আফরিন, কিন্তু তার পা মাটির ওপরে ভাসছে, মুখটা বিভৎস। সে বাবার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলল। এই বলার সাথে সাথেই বাবার হাতটা সজোরে তার গলার ওপরে চেপে বসলো। আমি চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বাবার হাতের ছুরিটা এক টানে তার শ্বাসনালী কেটে ফেললো। ফিনকি দিয়ে রক্ত ছুটলো। বাবা ছটফট করতে করতে শান্ত হয়ে গেলেন। রক্তে পুরো টেবিল ভেসে গেল। সেই ছায়াটা তখন বাবার লাশের ওপরে ঝুঁকে পড়ল। মনে হলো বাবার গলার ক্ষতর ভেতর হাত ঢুকিয়ে সে কিছু খুঁজছে। আমি আর জ্ঞান ধরে রাখতে পারিনি। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল। আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি। এ কি, আমি বেডে কিভাবে এলাম? দৌড়ে মর্গের দিকে ছুটেছিলাম আমি। পুলিশ আর হাসপাতালের লোকেরা বাবাকে ঘিরেছিল। তারা বলছিল মফিজ ডোম আত্মহত্যা করেছে, কিন্তু আমি সত্যটা জানতাম কি? পুলিশ যখন বাবার লাশটা ব্যাগে ভরার জন্য তুলছিল তখন একজন কনস্টেবল চিৎকার করে উঠল, স্যার, এইটা কি?
লাশের গলার ভেতর মনে হলো কিছু একটা আটকে আছে। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম, দেখলাম বাবার গলার কাছে, ঠিক যেখানে শ্বাসনালী কাটা হয়েছে, সেই দগদগে ক্ষতের ভেতর কিছু একটা চকচক করছে। সবে অবাক হয়ে গেল, আমি পাথর হয়ে গেলাম। বাবার কাটা গলার ভেতর থেকে একটা সোনার চেইন উঁকি দিচ্ছে। ফরেন্সিক রিপোর্টে বলা হলো মফিজ ডোম মৃত্যুর আগে নিজেই হয়তো এই চেনটা গিলে ফেলেছিল, কিন্তু আমি জানি ওটা আফরিন বা আফরিনের রূপ ধারণ করা সেই শয়তান রেখে গেছে। বাবাকে দাফন করার পর আমি আর ওই চাকরি বা ওই এলাকায় থাকিনি, মাকে নিয়ে গ্রামে চলে আসি। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমার মনে হয় আমি সেই চেইনের শব্দ শুনতে পাচ্ছি। মাঝে মাঝে মনে হয় বাবা আমার শিয়রে দাঁড়িয়ে আছেন, আর তিনি ফিসফিস করে বলছেন, লোভ করিস না বাপ, লোভ করিস না। ওই সোনার চেইনটা পুলিশ আলামত হিসেবে নিয়ে গিয়েছিল। শুনেছি মালখানায় রাখার কয়েকদিন পর চেইনটা গায়েব হয়ে যায়। আর যেই পুলিশ অফিসার ওটার দায়িত্বে ছিলেন, তিনি অনেকটাই মানসিক ভারসাম্য হারান। ময়মনসিংহ মেডিকেলের সেই লাশ কাটা ঘর আজও আছে। বহু বছর পার হয়ে গেছে, এখনো সেখানে রাতে অদ্ভুত শব্দ হয়। গভীর রাতে নাকি মফিজ ডোমের গলা শোনা যায়। এই বলে রিয়াজ ভাই তার ঘটনা শেষ করেছেন। যখন তিনি থামলেন তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। বাইরে বৃষ্টি তখনও থামেনি, কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের চারপাশের পরিবেশটা কেমন অদ্ভুত হয়ে গেছে। আসলে লোভ এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমি সাবিত আলম আপনাদের জন্য সংগ্রহ করেছি। ধন্যবাদ সবাইকে। আশা করব আপনারা যারা শুনলেন প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত তাদেরও ভালো লেগেছে এই ঘটনাটি। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং অবশ্যই নিজে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সাথে আমাদের ফেসবুকেও আপনি সংযুক্ত হতে পারেন, www.facebook.com/russell.স্বাধীন। এইখানে গিয়েই আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বিশেষ কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন বা ইমেল করুন আমাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আমার নাম মোহাম্মদ আফ্রিদি হাসান হিমেল। আমার বাসা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কোনো একটি গ্রামে। আমি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে পড়াশোনা করছি। আপনি তো জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার চাপ একটু বেশিই থাকে। তাই এই চাপ বা ব্যস্ততার মাঝে আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা পসিবল না, তাই লিখতে বসে গেলাম। আশা করি আপনার ভালো লাগবে, ভালো লাগলে পড়ে শোনাবেন। এটা আমার প্রথম ইমেল, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে শ্রোতা বন্ধুদের পড়ে শোনাবেন। আমার সাথে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটেছে, সেখান থেকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি আজও ভুলতে পারিনি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। শুরুতে বলে রাখি, আমাদের বাড়ি থেকে বাজারে হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, এবং বাজারে যাবার সময় রাস্তার পাশে একটি বড় আনারসের বাগান এবং একটি বড় বাঁশঝাড় পড়ে। বাঁশঝাড়টি দেখতে এতই ভয়ঙ্কর যে দিনের বেলাতেও সেটাকে দেখে ভয় লাগতে পারে। যাওয়া তো দূরের কথা, সেই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক ঘটনা রটে গেছে। সেখানে রাতের বেলায় অনেকে অনেক কিছু দেখেছে। অনেকে দেখেছে একটা সাদা শাড়ি পরা বুড়িকে বসে থাকতে, অনেকে দেখেছে একটা ছোট বাচ্চাকে সেখান থেকে বেরিয়ে আসতে। তারপরেও রাস্তার পাশ দিয়েই মানুষের বাজারে যেতে হয়। আমার বাড়ির পাশেই আমার ফুপুর বাসা, এবং তার একটি ছেলে ছিল, নাম শামীম। আমরা দুজন প্রায় সমবয়সী হবার কারণে দুজনের সাথে কথা বলতে গেলে একদমই ফ্রি থাকতাম।
আমরা দুজন একসাথে বাজারে যেতাম, আবার বাজার থেকে একসাথে ফিরে আসতাম। একদিন আমরা দুজন বাজারে গেলাম, কিন্তু শামীমের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাবার জন্য সেদিন আমাকে একা একা বাসায় ফিরতে হয়েছিল। হিমেল, তুই বাসায় চলে যা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, আমার বাসায় ফিরতে দেরি হবে। আমি একটু রাগান্বিত হয়ে বললাম, আমি তোর জন্য বসে আছি একসাথে বাড়ি ফিরবো বলে, আর এখন তুই বলছিস আসতে পারবি না। তারপর আমি একা একাই বাড়িতে ফিরে এসেছিলাম। তখনই আমি সেই বড় বাঁশ ছাদটার কাছে আসলাম এবং বুঝতে পারলাম যে আমার দিকে কিছু একটা তাকিয়ে আছে। আমি চোখের ভুল ভেবে পাত্তা দিলাম না, সামনের দিকে যেতে লাগলাম। আপনাকে বলেছিলাম যে সেখানে একটা বড় আনারসের বাগান, একটা বড় বাঁশ ছাড় পড়ে। আমি যখনই সেই আনারসের বাগানের কাছে আসলাম, আমি থমকে গেলাম। দেখলাম আমার চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? একটা কথা বলতে ভুলে গেছি যে আমি আমার চাচাতো ভাইকে যে দেখেছিলাম, সে 2021 সালের জুলাই মাসের দিকে মারা যায়। আপনি তো জানেন যে ওই সময় কোভিডের কারণে সারা বিশ্বই থমকে ছিল, কিন্তু তার মৃত্যু কোভিডের জন্য হয়নি। সে প্যারালাইজড ছিল 15 বছর এবং 2021 সালের জুলাই মাসের দিকে মারা যায়। ঘটনায় ফিরি। আমি দেখলাম যে আমার সেই চাচাতো ভাই একটা আনারসের পাতার উপরে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। আমি একটুও ভয় পেলাম না, কারণ আমার ছোটবেলা থেকেই ভয় ভীতি একটু কম। তারপর আমি দেখলাম যে আমার চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছে, যেটা আমার বোধগম্য হয়নি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। যতক্ষণ পারলাম তার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আমার ঘোর কাটলো পেছন থেকে একজন মানুষের ডাকে। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম সময় 11:30। আমি নিজেই অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? তারপর কিছু না ভেবে বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসার পর আম্মুকে ঘটনাটি বললাম। আম্মু ঘটনাটি হেসে উড়িয়ে দিল, বলতে লাগলো, হাজে বাজে কথা বলার জায়গা পাস না, কি দেখতে কি দেখেছিস, মনের ভুল সব। আমি কিছু বললাম না। ডিনার করলাম। আমিও মনের ভুল ভেবে চিন্তাগুলো বাদ দিলাম। তার পরের দিন আবারও প্রতিদিনের মতো সন্ধ্যাবেলায় বাজারে গেলাম। কাকতালীয়ভাবে সেদিনও আমার সেই ফুপাতো ভাইয়ের কাজ পড়ে যায়। সেদিনও আমাকে একা একা বাসায় ফিরতে হয়। আমি হেঁটে হেঁটেই বাড়ি ফিরতাম। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। সেদিনও আমার সাথে সেই একই ঘটনা ঘটে। সেদিনও আমি আমার সেই চাচাতো ভাইকে দেখতে পাই, সে একটা আনারসের পাতার ওপরে। তারপর আগের দিনের মতোই আমার ঘোর কাটলো পেছন দিকে একজন মানুষের ডাকে, এবং আশ্চর্যজনকভাবে সেদিনও সময়টা একই ছিল। সেদিন আমি সেখানে দাঁড়াইনি, সোজা চলে আসলাম বাসায়। সেদিন আমি আম্মুকে কিছুই বললাম না। নিজের মনের মধ্যেই সবকিছু রেখে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু যখন দিনের পর দিন আমার সাথে সেই একই ঘটনা ঘটতে লাগলো, তখন আমার টনক নড়ল, কিছু একটা করতে হবে। তারপর একদিন আমি আমার চাচাতো ভাইকে আর দেখতে পাইনি। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। কিন্তু তার পরের দিনই ঘটে গেল সেই ঘটনা। সেদিন আমি একাই বাজারে গিয়েছিলাম এবং রাতে ফিরে আসছিলাম। আবার সেই আনারসের বাগানের কাছে আসলাম, এবং আজকে কোনো ভুল নয়, আমি কোনো নেশার ঘোরেও নেই। আমি স্পষ্ট দেখতে পেলাম আমার চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে আছে। সময়ও সেই 11:30। 1 মিনিটও কম নয়, 1 মিনিটও বেশি নয়। আমার মনে হচ্ছে সময় এখানে থমকে গেছে, সময় কিছুতেই এগোচ্ছে না। এবার আমি একটু ভয় পেতে লাগলাম। আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এবং আমার কাছে এসে আমাকে বলল, যেটা আমার এখনো স্পষ্ট মনে আছে, ভাইয়া, কেমন আছো তুমি? ভয় পেও না, আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমার আব্বু আম্মুকে বলো আমার জন্য কিছু দান সদকা করতে। আমি ভয় পেতে লাগলাম। আসলে যারা সামনাসামনি দেখেনি তারা এই পরিস্থিতি বা এই অবস্থাটা বুঝতে পারবে না। আমি যেন ভয়ে ঘেমে যাচ্ছিলাম। তারপর সে আমাকে বলল, তুমি ভয় পাচ্ছ কেন ভাইয়া? ভয় নেই। তারপরও আমি কোনো কথা বলতে পারছি না। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বাসায় ফিরে আসার পথ ধরলাম। আমার পেছনের দিকে তাকাতে ভয় লাগছে, তারপরেও আমি একবার পেছনের দিকে তাকালাম। দেখলাম যে আমার দিকে এখনো সে তাকিয়ে আছে এবং মুচকি একটা হাসি দিচ্ছে। আমি সামনের দিকে তাকিয়ে আবার একবার পেছনের দিকে তাকালাম। পরে আর তাকে দেখতে পেলাম না। আমি বাসায় চলে আসলাম। এসে আম্মুকে সব ঘটনা বললাম। আজকে
আম্মু আমার কথা বিশ্বাস করতে বাধ্য হলো। আম্মু বলতে লাগলো, আমার ছেলে একদিন 2 দিন হয়তো ভুল দেখতে পারে, কিন্তু প্রতিদিন তো ভুল দেখবে না। তারপর সকালবেলায় আমি আমার চাচিকে ঘটনাটি বললাম। ওনারই ছেলে মারা গিয়েছিল। এটা শোনার পর চাচি অঝোরে কাঁদতে লাগলেন। আসলে যখন 15 বছরের একটা প্যারালাইজ ছেলেকে লালন পালন করার পর সেই ছেলে মারা যায়, তখন তার চেয়ে বেশি কষ্টের আর কিছু হতে পারে না। আমার চাচি আমাকে বলল, বাবা, আমার ছেলে তো আমাকে দেখা দেয় না, স্বপ্নেও না, তোমাকেই অনেকবার দেখা দিল। এটা বলে চাচি কাঁদতে লাগলেন। তারপর আমি চাচিকে সব ঘটনা খুলে বললাম যে আপনার ছেলে আমাকে এই সব বলেছে। চাচি আমার কথা শোনার পর সবই পালন করলেন। সেভাবেই দিনটি শেষ হয়ে গেল। তারপর সেদিন রাতে আর কিছু হয়নি। তারপরে সম্ভবত 4-5 দিন পর আমার সাথে আমার চাচাতো ভাইয়ের আবার দেখা হলো, সেই আনারসের বাগানে। কাকতালীয়ভাবে সময়টা একই ছিল। সে আমার দিকে তাকিয়ে একটু হাসল, তারপর আমার দিকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার অনেক বড় একটা উপকার করেছ। এরপর সে যেন বাতাসের মধ্যে মিলিয়ে গেল। আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে যাবার আগে বলে গিয়েছিল, আমি চলে যাচ্ছি, আর আসবো না। তখন আমি বুঝতে পারলাম যে আমার চোখে পানি। তারপর আমি বাসায় চলে আসলাম। আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কিছু হয়নি বলে এড়িয়ে গেলাম এবং আমার রুমের মধ্যে এসে ঘুমিয়ে গেলাম। এখনো যখন আমি আমার চাচাতো ভাইয়ের কবরের পাশে যাই, তখন নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। তারপর থেকে আজ পর্যন্ত আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আশা করি আপনি এবং আপনাদের সবার ভালো লাগবে। যেহেতু এটা আমার প্রথম ইমেল, তাই ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজব্যান্ড। লুনা আপুকে আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমির আপুর ঘটনা সহ বেশ কয়েকটা ঘটনা লুনা আপু আমাকে দিয়েছিলেন। আমির আপুর ঘটনাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো ওনার কাছ থেকে আসলে আমি ম্যাক্সিমাম বিদেশি ঘটনাগুলো পেয়ে থাকি। তবে আজকের ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজব্যান্ড আরিফুল ভাই। আরিফুল ভাই ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনার দিকে। আজকে থেকে প্রায় 6-7 বছর আগের কথা। ওই টাইমে ওনারা আমেরিকাতে বা কানাডাতে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ওনাদের খুব বেশি একটা আসা হয় না। বিভিন্ন টাইপের অকেশন, যেমন বিয়ে, ঈদ, এরকম অকেশনে মাঝে মাঝে খুবই কম, মানে বছরে 1বার বা 2বার ম্যাক্সিমাম ওনাদের আসা যাওয়া হতো দেশে। তো এই টাইমটা যখন হয়, মানে ঘটনার যেই প্রেক্ষাপট, ওই টাইমে ওনারা একটা বিয়ের দাওয়াত পান।
যেটা ছিল আসলে আসিফুল ভাইয়ের মামাতো বোনের বিয়ে, এবং ওই টাইমে আসিফুল ভাইয়ের নিজের বিয়ে হয়নি লুনাপুর সাথে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে, ওনার 2 বোন এবং ওনার আরেকটা ভাই, ওনার টোটাল 4 ভাই বোন, সবাই মিলে মা বাবা সহ ওনারা দেশে ব্যাক করেন। ওনাদের গ্রামের বাড়িটা ছিল ঝিনাইদহের কোনো একটা গ্রামে, যে গ্রামের নামটা উনি আমাকে বলতে নিষেধ করায় আমি এখানে উল্লেখ করতে পারছি না। তো ওনারা যখন গ্রামে ফেরত আসেন বহু বছর পরে, ওনাদের অনুভূতিটি একটু অন্যরকম, যে সেই কাঁচা রাস্তা, মাটির ঘর, এই জিনিসগুলি এখনো তো আসলে খুব বেশি একটা গ্রামে দেখা যায় না, তবে ওনাদের ওই জায়গায় এই জিনিসগুলি তখনও কিছু কিছু বাড়িতে ছিল। তো ওনাদের বেশ ভালো একটা অনুভূতি হয় যে এতদিন পরে গ্রামে আসলাম, ইট উড বি ফান, ইট উড বি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস। এরপরে ওনারা বিয়ের জন্য যখন সেই বাড়িতে উপস্থিত হলেন, ওনার মামা বাড়িতে, তখন ওনার মামা বাড়ির লোকেরা ওনাদের থাকার একটা বন্দোবস্ত করার ব্যবস্থা করছিলেন। গ্রামের বিষয়টা আসলে হয় কি, বিয়ে বাড়িতে অনেক মানুষ আসে, তো তাই আসলে বিভিন্ন ঘরে গ্রামের মানুষের সবাই যেহেতু খুবই পরিচিত এবং একজন একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, সেই সুবাদে সবাই একজন একজনের ঘরেই থেকে যায়। আত্মীয় স্বজন আসলেও একজন একজনের ঘরে স্টে করে। তো যেই লোকটার কাছ থেকে আসিফুল ভাইয়ের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই লোকের কাছে যখন আসিফুল ভাইয়ের মামা ওনাকে নিয়ে যান, তখন ওনার মামাকে সেই ব্যক্তিটা বলে যে আসলে ওনাদের তো আমাদের বাসায় রাখার কথা ছিল, কিন্তু আসলে আমি এটা এখন পারছি না, বিকজ আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, তো এই কারণে আসলে আমি আমার বাসায় তো রাখতে পারছি না, বাট একটু সামনে আমার আরেকটা পৈতৃক ভিট আছে, সেই ভিটেটা খালি পড়ে আছে, ওখানেই আমি ওনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি। মামাও কিছুটা আসলে ইতস্তত বোধ করছিলেন যে আগে একটা ব্যবস্থা করার কথা ছিল, ব্যবস্থাটা হয়েও গিয়েছিল, বাট এখন যেহেতু এই প্রবলেমটা, সো উনি আসলে এই প্রবলেমটাকে খুব বেশি একটা ভালো নজরে নেননি, যেহেতু এই ব্যক্তিটা কথা দিয়েছিল। তারপরে অগত্যা যেহেতু থাকতেই হবে, সেহেতু মামার কাছ থেকে চাবি নিয়ে নিলেন আরিফুল ভাইয়ের ফ্যামিলি, এবং মামাও সাথে গেলেন সেই ঘরের ভেতরে। ঘরটাতে যখন ওনারা ঢুকলেন বা ঘরের আশেপাশে যখন ওনারা প্রথম যাচ্ছেন, তখন মোটামুটি প্রায় ওনাদের সন্ধ্যার পরে, মাগরিবের পরে অন্ধকারই হয়ে গেছে। ওনারা যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন ওদের ভালোই লাগছিল যে বহুদিন পরে গ্রামে আসলাম, এরকম কাঁচা রাস্তা, অন্ধকার রাস্তা, এটা অন্য ধরনের একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের কাছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন। তো যখন ওই ঘরটার কাছাকাছি ওনারা গেলেন, লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে ঘরটা খুবই ভয়ানক লাগছে। ফিলস লাইক ইটস এ ক্রিপি প্লেস। বহুদিন যাবৎ হয়তো বা এই বাসায় কেউ থাকে না, বা এই এলাকা বা বাসার আশেপাশের যে জায়গাগুলি, সেগুলোর কেউ কোনো যত্ন নেয় না। ওনাদের কিছুটা ভয়ই লাগলো বাসাটা দেখে, বাট তারপর ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তো মডার্ন মানুষ, সো উই ডোন্ট বিলিভ অল দিস লাইক ঘোস্ট বা জিন টাইপের কোনো কিছু ওনারা আসলে বিশ্বাস করতেন না কখনোই। ঘরের দরজার তালাটা খোলা হলো এবং ওনারা ভেতরে গেলেন। ভেতরে দেখলেন মোটামুটি গ্রামের ঘরগুলো যেরকম হয়, গতানুগতিক গ্রামের ঘর থেকে এই ঘরটা কিছুটা ডিফারেন্ট। এই ঘরটার ভেতরে মোটামুটি 5-7টা ইন্ডিভিজুয়াল রুম বা কামরা আছে। তো যখন যে ব্যক্তি এই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিলেন, সেই ব্যক্তি বলেছিলেন যে এই ঘরটা ছিল আসলে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংসাবশেষের মতো বলতে গেলে ঘর। এই ঘরটা আসলে একটা হিন্দুয়ানা বাড়ি ছিল। এই বাড়ির যে মালিক ছিল উনি হিন্দু ছিলেন, এবং দেশ বিভাজনের পরে উনি আসলে এখান থেকে চলে যান, বা কোনো কারণে হয়তো বা ঘরটা খালি পড়ে থাকে, এবং পরবর্তীতে এই ঘরটা আসলে আসিফুল ভাইয়ের আরিফুল ভাইয়ের মামার যে বন্ধু যিনি এই ঘরটা থাকতে দিয়েছেন, উনি এই ঘরটা আসলে কোনো না কোনোভাবে অ্যাকোয়ার করেন বা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় কোনো না কোনোভাবে কেনার পরে। ঘরের ভেতরে যখন ওনারা ঢুকলেন, তখন দেখলেন যে 5-6টা বা 7টা কামরা, এবং প্রতিটা কামরার মধ্যে বিছানা লাগানো থাকে, কিরকম কাঠের বিছানা, ওগুলো অনেক পুরাতন, এবং বিছানার উপরে যে বেডশিটগুলি আছে এগুলো ধোলায় একেবারে অবস্থা খারাপ, খুবই জঘন্য একটা পরিস্থিতি ঘরের ভেতরে। তো ওনারা চিন্তা করলেন যে এত দূর থেকে জার্নি করে আসলাম, এখন আবার এগুলি পরিষ্কার করে থাকতে হবে। তো অগত্যা ওনারা আরো কয়েকজন লোক নিয়ে ঘরটাকে পরিষ্কার করালেন। কিন্তু ঘরের সবার ডান পাশে রান্নাঘরের ঠিক অপোজিটে একটা রুম আছে, যে রুমটাকে বলেছেন, যে ব্যক্তি দিয়েছেন ঘরটা, উনি বলেছেন ইটস এ স্টোর রুম,
এটা একটা স্টোর রুম এবং এই ঘরটাতে কারো থাকার কোনো আসলে দরকার নেই, বিকজ এই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া এবং এই তালার চাবি ওনাদের কারো কাছে নেই। সো এটা স্টোর রুম, এখানে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র বা ভাঙা জিনিসপত্র রাখা। এই কারণে আসলে ওই ঘরটা খুব বেশি একটা মানে সবার নজরে আসেনি। সবাই এই কথাই ভেবেছেন যে হ্যাঁ, স্টোর রুম যেহেতু গ্রামের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতেই পারে, সো আমাদের আসলে এই জায়গায় বেশি একটা মানে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ঘর পরিষ্কার করার পরে নিজেদের রুম ভাগ করে নিলেন। এক রুমে আরিফুল ভাই এবং ওনার ছোট ভাই, এবং আরেক রুমে ওনার মা বাবা, এবং আরেকটা রুমে ওনার 2 বোন। এই 3টা রুম ওনারা ডিসাইড করে নিলেন যে ওনারা থাকবেন। তো রাতের বেলা যখন ওনারা সবাই খাওয়া দাওয়া করে আসলেন বিয়ে বাড়ি থেকে, ওনাদের ঘুমানোর টাইম হলো, সবাই শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আরিফুল ভাই ওনার মোবাইলে অনেক মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলেন এবং এই মুভিগুলো উনি দেখছিলেন। তো মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে ওনার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মোটামুটি বেশ ঠান্ডা। যদিও শীতকাল ছিল, কিন্তু ঘরের ভেতরটা এত ঠান্ডা ছিল না তখন। উনি বিষয়টাকে খুব বেশি একটা আমলে নেননি। উনি চিন্তা করলেন ইটস উইন্টার মর্নিং, নিয়ারলি মর্নিং, যেহেতু রাত হয়ে গেছে AM, সো এই টাইমে আসলে ঠান্ডা থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। তো উনি জিনিসটাকে ইগনোর করা স্টার্ট করলেন। বাট হঠাৎ করে শুয়ে শুয়ে উনি শুনলেন কি যে ওই যে স্টোর রুম, ওই স্টোর রুমের দরজাটা হালকা খোলা হলো। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওনারা যে রুমটা ডিসাইড করেছিলেন সেই রুমটা ছিল সেই স্টোর রুমের একেবারেই পাশে। তো উনি শুনতে পেলেন যে স্টোর রুমের দরজাটা খুলছে এবং দরজা দিয়ে কেউ বাহিরে বেরিয়ে আসছে, এবং বেয়ার ফুটেড বা খালি পায়ে যদি ঘরের ভেতরে কেউ হাঁটে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা, ওরকম একটা সাউন্ড উনি পাচ্ছেন যে ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। এবং ফুটস্টেপটা আস্তে আস্তে ওনার ঘরের সামনে এসে থেমে গেল। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন যে এই ঘরে তো আমরা বাদে আর কেউ নেই, বোনেরা সবাই ঘুম, আম্মু আব্বু ঘুম, আমার ভাইও ঘুমাচ্ছে, দেন এই লোকটা আসলে কে, বা ঘরের ভেতর আর কে আসছে, বাইরে থেকে কেউ আসছে কিনা বা মামা আসছে কিনা। উনি নিজের ঘরের দরজার সামনে গেলেন যে রুমে উনি ঘুমাচ্ছিলেন এবং জোরে চিৎকার করে ডাকলেন, মামা মামা তুমি এসছো নাকি? কিন্তু বাহির থেকে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, কেউ কোনো কথা বলছে না। উনি চিন্তা করলেন হয়তো বা এটা আমি জার্নি করে আসছি, এটা আমার মনের ভুল হতে পারে, সো এটা কোনো বড় কোনো বিষয় না। তো উনি বিষয়টাকে ইগনোর করে আবার ঘরে শুয়ে পড়লেন। হঠাৎ করে উনি দেখলেন কি যে ওনার যে দরজাটা রুমের উনি বন্ধ করেছেন, মানে চিটকেনি মেরে উনি বন্ধ করেছেন, সেই চিটকেনিটা আস্তে আস্তে হঠাৎ করে নিজে থেকেই খুলে গেল। মানে খুবই আশ্চর্যজনক ভাবে চিটকিনিটা খুলে গেল, এবং দরজাটা যখন একটুখানি ফাঁকা হলো উনি দেখতে পেলেন শ্যাডো টাইপের কিছু একটা। যেহেতু রুমের ভেতরে হ্যারিকেন জ্বলছিল, ওই হ্যারিকেনের আলোটা যদি কোনো কিছুর উপরে পড়ে অপোজিট সাইডে আসলে একটা শ্যাডো পড়ে। তো উনি দেখতে পেলেন ওনার দরজার পেছনে একটা লম্বা বড় একটা শ্যাডো পড়ছে। শ্যাডোটা লম্বা হওয়ার কারণে হ্যারিকেনটা অনেক দূরে থাকার কারণে শ্যাডোটা লম্বা দেখা যাচ্ছে, নর্মালি আসলে যেটা হয়। উনি ভাবলেন যে ওনার আম্মু আব্বুই আবার এলো কিনা, কিন্তু উনিও ভাবলেন যে আমার ঘরের ভেতরের ছিটকিনি কিভাবে খুলে যায়, এই লক কিভাবে খুলবে। উনি উঠতে যাবেন, ওই টাইমে উনি খেলেন সর্বোচ্চ একটা ধাক্কা। দরজাটা খোলা, বাট দরজার মধ্যে ঠক ঠক করে নক হচ্ছে এবং কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো। উনি দেখতে পেলেন 3টা নক করার পরে কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো। উনি দেখলেন কালো কালারের একটা শ্যাডো, বাট শ্যাডোটার আকার আকৃতি উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না। বাট উনি আমাকে যতটুকু বলেছেন ইটস মোর লাইক এ হিউম্যান শ্যাডো, মানুষের মতো একটা শ্যাডো। এই জিনিসটা আস্তে আস্তে ঘরের ভেতরে এন্ট্রি করলো। এই জিনিসটা যখন ঘরের ভেতরে আসলো ওনার কাছে মনে হলো রুমটা আরো অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। এতটা ঠান্ডা যে উনি আসলে দমও নিতে পারছেন, ওনার বডিতে বলতে গেলে ফ্রস্ট বাইটের মতো অবস্থা। উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন এবং তখন উনি ওনার কানে কানে একটা শব্দ শুনতে পেলেন, আমার ঘরে যেহেতু এসছো আমার নিয়ম মতো থাকতে হবে, না হলে তোমাদের সবার ক্ষতি করব। কথাটা যেন মনে থাকে। এই কথা উনি শোনার পরে মোটামুটি ভালো ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন এই কথাটা কে বলল, কেনই বা বলল, ঘরটাই বা কার। এই সমস্ত চিন্তা করে উনি হঠাৎ করে ঘুম থেকে উঠতে যাবেন, মানে ঘুমাননি উনি, তখন তন্দ্রা টাইপের মতো অবস্থায় ছিল ওনার, কেন উনি বলতে পারছেন না আসলে। উনি যখন বিছানা থেকে উঠলেন, ওঠার পরে উনি দেখলেন যে ঘরের তাপমাত্রা টোটালি নর্মাল এবং ঘরের যেই ডোর ওটাও লাগানো, বাট চিটকিনি যেটা আছে ওটা খোলা।
রাতের বেলা ওনার তখন চিন্তা হলো যে কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম কিনা আমি বুঝতে পারছি না। তারপর উনি ওনার ছোট ভাইকে ডাকলেন যে ভাই ওঠ, আমি একটু ওয়াশরুমে যাবো, আমার তো একটু ভয় করছে, চল আমার সাথে। উনি অনেকক্ষণ ডাকার পর ওনার ছোট ভাই ঘুম থেকে উঠলেন এবং উনি গেলেন ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে ফিরে উনি ওনার ছোট ভাইকে বললেন যে দেখ, আমি তো আসলে এরকম জিনিসপত্র দেখেছি, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে বা এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। ওনার ছোট ভাই ওনাকে বললেন যে ঘুমে অবস্থায় বললেন, এগুলো আসলে কোনো প্রবলেম না, এগুলো তোমার মনের ভুল ভাইয়া, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। তো ওনারা দুইজন আবার ঘুমিয়ে পড়লেন ওই টাইমে। তো সকাল হলো যখন, তখন উনি বিয়ে বাড়িতে গেলেন এবং ওখানে আনন্দ করলেন, সব মজাদার খাবার টাবার ওনারা খেলেন। তো ওনার এই জিনিসটা আর মাথায় ছিল না কোনোভাবে, কিন্তু উনি তারপরেও ওনার আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেছিলেন। ওনার আম্মু বলেছিলেন যে এটা আসলে কোনো ব্যাপার না, তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, সো জার্নি করার কারণে তোমার এরকম আসলে মনের ভুল হতেই পারে, সো এটা নিয়ে ভাবার কিছু নেই। এরপরে ওনার আরেকজন খালা আসলেন, বিয়েতে সামিল হওয়ার জন্য একজন খালা আসলেন। উনি ছিলেন ওনার মায়ের সব থেকে ছোট বোন, মানে আরিফুল ভাইয়ের সব থেকে ছোট বোন ছিলেন, ইয়াং ছিলেন এবং তার দুইটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা দুজন খুবই খেলাধুলা করছিল মানে বাড়িতে এসে, এবং খুবই খুশি, হ্যাপি, সবাই খুবই হ্যাপি। তো এমন টাইমে যখন রাত হলো, ওনারা আবার সেই ঘরে শুতে গেলেন এবং সেদিন রাতের বেলা যখন উনি সেই নিজের রুমের বাহিরে দাঁড়িয়ে বা পায়চারি করে মোবাইলে কাজ করছিলেন, ওই টাইমে উনি দেখলেন যে ওনার খালাতো ছোট ভাই বোনেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। তো এই টাইমে হঠাৎ করে দুইটা ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল এবং সেই যে স্টোর রুম, সেই স্টোর রুমের দিকে দাঁড়িয়ে তারা কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। তো এত জোরে ওনারা চিৎকার করছে ছোট ছেলে মেয়ে দুইজন, তো আসলে বাড়ির সবাই দৌড়ে ওনাদের কাছে চলে যায়, বাচ্চাদের কাছে। তো বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তোমরা এরকম করছো কি কারণে, বাচ্চারা বলে যে ওই রুমের বাহিরে একজন আন্টি দাঁড়িয়ে এবং এই আন্টি ওনাদেরকে ডাকছে। তো এরপরে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার পরে বাচ্চাদের কথায় আসলে খুব বেশি একটা পাত্তা কেউ দিল না, কারণ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড, বিভিন্ন টাইপের জিনিস ইমাজিন করতেই পারে, ইটস নট এ বিগ ডিল। সো ওনারা এই বিষয়টা পাত্তা দিলেন না বেশি একটা। তো পাত্তা না দেওয়ার কারণে যখন বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো, ওদের হাতে মানে খাবার টাবার, মিষ্টি, চিজ বলস, এই টাইপের জিনিসপত্র দেওয়ার পরে বাচ্চা দুটো শান্ত হয়ে গেল, ওদের আর কিছু মনে নেই, ওরা আবার ওদের মতো রিদমে খেলা স্টার্ট করলো। তো এরপরে হঠাৎ করে আরিফুল ভাই চিন্তা করলেন যে আমি তো গতকালকে রাতে একটা অবয়ব দেখলাম, আজকে বাচ্চারাও এরকম করে কান্নাকাটি করলো, আমি তো অবশ্যই মনে হয় ভুল দেখছি না বা আমি ভুল দেখিনি, তো বাচ্চাদের সাথে একটু কথা বলে দেখা যাক। উনি কি করলেন, বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদের কোনো জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে কি দেখেছিলে বলো তো। ওই বাচ্চা দুটো তখন খুব খুশি মনে খেলাধুলা করছিল। হঠাৎ করে আরিফুল ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে বাচ্চা দুটো ভয় পেয়ে গেল, আবার তাদের মুখের অবস্থা আগের মতো ভয়ানক হয়ে গেল, যেন কোনো কিছু একটার কথা চিন্তা করে ওরা খুব ভয় পাচ্ছে। তো বাচ্চা দুটো আরিফুল ভাইকে বললেন যে ভাইয়া, আমরা দেখেছি ওই জায়গায় একটা আন্টি দাঁড়িয়ে, একদম কালো পোশাক পরা, মুখ দেখা যায় না, ঢাকা। উনি আমাদেরকে হাতের ইশারা করে সেই ঘরের ভেতরে ডাকছেন। এই কথা শুনে আরিফুল ভাই কিছুটা নিশ্চিত হলেন যে এটা মনে হয় আমার মনের ভুল না, তারপরও দেখা যাক কি হয়। সেদিনই রাতের বেলা সেই বাচ্চাদের কাছে কিছু খেলনা ছিল, যার মধ্যে একটা ছিল রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল গাড়ি বা কার, এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি। আমাদের কাছে একটা রিমোট থাকবে অ্যান্ড রিমোটে প্রেস করলে গাড়িটার সামনে আগাবে বা সাউন্ড করবে, মিউজিক করবে, কিন্তু আমি যদি রিমোট প্রেস না করি তাহলে সেই গাড়িটার কোনো ধরনের মুভমেন্ট হবে না। রাতের বেলা যখন সবাই ঘুমাতে যায়, চারদিকের পরিবেশ একেবারেই নিশ্চুপ, ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, অন্ধকার চারপাশে। হঠাৎ করে আরিফুল ভাই শুনতে পেলেন যে যেই গাড়িটা আছে ওই বাচ্চাদের, যে রিমোট কন্ট্রোল কার, ওই কারের হালকা সাউন্ড উনি শুনতে পেলেন। উনি চিন্তা করলেন বাচ্চারা হয়তো বা বাইরে এসে খেলছে, যেহেতু ঘুম পাচ্ছে না ওদের। কিন্তু 2-3 সেকেন্ড পার হলো এই কাহিনীর, উনি শুনলেন ওনার দরজায় ধাম করে একটা কিছুর ধাক্কা লাগলো। রাতের বেলা আসলে ছোট ছোট সাউন্ডও খুব বেশি শোনা যায়। তো এই ধাক্কা লাগার পরে উনি চিন্তা করলেন কি ব্যাপার, দরজায় কি ধাক্কা লাগলো। উনি কয়েক সেকেন্ড ওয়েট করলেন, খুলতে যাবেন, এমন টাইমে আবার একটা ধাক্কা। উনি শুনতে পেলেন যে বাহিরে তখন ওই রিমোট কন্ট্রোল গাড়িটার সাউন্ড হচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার দরজায় ধাক্কা দিচ্ছে, পেছনে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম একটা রিদম ফলো করছে।
তো এই সাউন্ড শুনে উনি যখন বের হলেন দরজার বাইরে, তখন উনি দেখলেন ওনার আম্মুও বেরিয়ে আসছেন। এবং উনি ওনার আম্মুকে বললেন যে কি ব্যাপার আম্মু, এই গাড়ি এখানে কিভাবে এলো? তখন ওনার খালা চলে আসছেন শব্দ শুনে, বললেন কি যে গাড়ি এখানে কিভাবে আসলো? তখন আরিফুল ভাইয়ের আম্মু বললেন কি যে হয়তো বা বাচ্চারা খেলাধুলা করার জন্য রিমোটটা নিজের কাছে রেখে দিয়েছিল, ঘুমের মধ্যে চাপ লেগে গেছে, এই কারণে হয়তো বা গাড়ির সামনে চলে আসছে। কিন্তু ওনার খালা রিমোটটাকে দেখিয়ে বলেন, এই যে দেখো রিমোটটা তো ফ্লোরেই পড়া, এই রিমোট তাহলে কে ধরবে? এখন আরিফুল ভাই চিন্তা করলেন লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা দেওয়া যায়, এটা হতে পারে কি কোনো একটা ইলেকট্রনিক ফল্ট, যেহেতু ইলেকট্রনিক জিনিস, ব্যাটারি চালিত জিনিস, ফল্ট হতেই পারে। কিন্তু এই ধারণাটা ওনাদের আসলে বেশিক্ষণ স্থায়ী হয়নি, এই লজিক্যাল এক্সপ্লেনেশনটা। ওই দিন রাতের বেলায় মোটামুটি 1টা কি 1:30 বাজে, এরকম টাইমে সবাই শুনলেন চারপাশ থেকে চিৎকার। খালার রুম থেকে বাচ্চাদের চিৎকার, ওয়াশরুমের সাইড থেকে খালার চিৎকার, মা বাবার রুম থেকে চিৎকার, বোনেদের রুম থেকে চিৎকার, সবাই ঘরের চিৎকার শুরু করেছে। কেন কেউ জানে না। আরিফুল ভাই যখন বের হলেন দেখার জন্য যে সবাই চিৎকার কেন করছে, তখন উনি দেখলেন যে ওনার খালা ওয়াশরুমের সামনে, দরজার সামনে বসে বসে কাঁদছেন এবং বাচ্চারা ঘরের ভেতরে চিৎকার করছে। ওনার বোনেরও চিৎকার করে বেরিয়ে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁচুমাচু হয়ে একেবারে একজন একজনের সাথে লেগে কান্নাকাটি করছে। খুবই ভয়ানক অবস্থা ওনাদের সবার। ওনার মা রুম থেকে বেরিয়ে আসলেন এবং বললেন কি ব্যাপার, এত কান্নাকাটি কেন? তখন আরিফুল ভাই বললেন যে কেন, তোমার রুম থেকেও তো কান্নাকাটির সাউন্ড আসলো, আমি তো ভাবছি তুমি আর আব্বু দুজনেই কান্নাকাটি করছো, কি ব্যাপার? তখন ওনার মা বলল, না আমরা তো তোমাদের কান্নাকাটি শুনে বেরিয়ে আসলাম। এবং যখন ওনাদের বোনকে জিজ্ঞাসা করা হয় তোমরা কাঁদছিলে কেন, ওরাও সেম কথা বলে যে আমরা তো বাকি সবার কান্নাকাটি শুনে এসছি এখানে, বাইরে এসে খালাকে ওইখানে ওভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেছে, এই কারণে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। ওনার খালাকে যখন জিজ্ঞেস করা হলো খালামণি কি হয়েছে, কান্নাকাটি করছো কেন, ওনার খালা বললেন যে আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আমি ওয়াশরুমে গেলাম, হঠাৎ করে মনে হলো ওই যে ডান পাশের সাইডের যে ঘরটা, ওই ঘরের দরজাটা কটকট করে খুবই স্লোলি খুললো, মানে ক্যাচ ক্যাচ একটা সাউন্ড যে হয় কাঠের দরজার, ওরকম একটা সাউন্ড করে দরজাটা খুবই স্লোলি খুললো। এবং খোলার পরে মনে হলো কেউ হয়তোবা দরজা দিয়ে বেরিয়ে আসছে এবং খালি পায়ে আসছে। তখন আরিফুল ভাইয়ের একটা জিনিস মাথায় খেললো, গত রাতে যখন উনি এরকম জিনিসটা ওনার রুমে দেখলেন, এরপরে যখন উনি ওয়াশরুমে গেলেন ওনার ভাইয়ের সাথে, তখন লণ্ঠনের আলোতে উনি দেখেছিলেন ওনার ঘরের দরজার সামনে থেকে পায়ের দাগ, ওই রুম থেকে, ওই বন্ধ রুম থেকে ওনার ঘর পর্যন্ত সামনে পায়ের ছাপ, এবং পায়ের ছাপটার সাথে লাল কালারের রং, ওয়ান কাইন্ড অফ আলতা পরে, আলতা শুকানোর পরে যদি কোনো মেয়ে মানুষ সেই জায়গা দিয়ে হেঁটে যায় তাহলে যেরকম একটা ছাপ হয়, একই রকম সেম একটা ছাপ। উনি তখন ওনার খালাকে জিজ্ঞেস করলেন যে তুমিও কি এই জিনিসটা শুনেছ? ওনার খালা বললেন তুমিও শুনেছো মানে? আমি শুনবো কি কারণ, আমি তো আজকে প্রথম এখানে থাকলাম, তোমরাই নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করছো। তারপরে উনি ওনার খালাকে জিজ্ঞেস করলেন আচ্ছা পরের কাহিনীটা বলো, কি হয়েছে? ওনার খালা বললেন আমি যখন ওয়াশরুমে গেলাম তখন মনে হলো এরকম কেউ আসছে, এবং এরপরে মনে হলো কি যে আমার ওয়াশরুমের দরজার বাইরের যে লক বা ছিটকিনি, এই ছিটকিনির সাথে কেউ কোনো একটা ঝামেলা করছে এবং ছিটকিনিটা হয়তো বা লাগিয়ে দিচ্ছে। আমার প্রথমে মনে হয়েছিল যে তোমাদের কেউ ওয়াশরুমে যাবে এই কারণে আমাকে ডাকতে এসেছো, কিন্তু আসলে এরপরে আমি যখন তোমাদেরকে ডাকলাম যে আমি ওয়াশরুমের ভেতরে, বাইরে কে আছো, কোনো কথা নেই, তোমরা কেউ কোনো উত্তর দিলে না। তো এরপর আমার মনে হলো কি যে ওই যে জিনিসটা হেঁটে হেঁটে এসেছিল সেটা আমার বাচ্চাদের রুমে চলে গেল, এবং বাচ্চাদের রুমে যাওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের চিৎকার। কিন্তু বাচ্চারা কেন এরকম চিৎকার করলো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিচ্ছু বলে না। পরের দিন যদিও বলেছিল ওই ঘটনায় আসবো, কিন্তু এর আগে বলে রাখি যে ওনার খালা এই বিষয়টা নিয়ে মোটামুটি বেশ আপসেট ছিল ওনাদের উপরে। উনি চিন্তা করেছিলেন যে ওনার ভাগ্নেরাই হয়তো বা এই কাজটা করেছে, কিন্তু ওনার মা বলেছিলেন যে দেখো বোন, তোমার কি মনে হয় আমার ছেলেরা এরকম করতে পারে? ওরা বড় হয়ে গেছে, এই টাইপের মজা বা এরকম একটা ব্যাড, খুবই খারাপ একটা জোক তোমার সাথে ওরা কেন করবে? আমাদের বাসায় তুমি যাও নাই, এরকম কি কখনো করেছে? ওদের কি কোনো সেন্স অফ হিউমার নেই? রাতের বেলা তোমরা জার্নি করে এসছো, ওরা তোমাদের সাথে এরকম করবে? এটা পসিবল না। কিন্তু খালা তারপরেও ওনার বড় বোনের কথা বিশ্বাস করলেন না বেশি একটা। উনি সারাদিন মোটামুটি ওনাদেরকে অ্যাভয়েড করেই চললেন। পরদিন সকালবেলা
যখন ওনারা ওই বিয়ে বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য, তখন ওনারা এই কথাটা বাড়ির বাকি সবাইকে বললে বাড়ির কেউই তেমন বেশি একটা পাত্তা দেয় না। ওনারা বলে যে হ্যাঁ আসলে এরকম কিছু নেই, তোমরা বহুদিন পরে গ্রামে আসছো তো এই কারণে হচ্ছে বাতাসের শব্দে তোমাদের এমন লাগে, সো এটা নিয়ে ভাবার তেমন কিচ্ছু নেই, তোমরা এত চিন্তা করো না। এরপরে যখন বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কেন ভয় পেয়েছিলে, তখন ওরা বলে যে ওই আন্টিটা যাকে ওই স্টোর রুমের সামনে দেখা গিয়েছিল, সেই আন্টিটা রুমের ভেতর ঢুকে ওদের দুইজনের গলা টিপে ধরেছিল এবং ওরা যখন চোখটা খোলে দুইজন একই জিনিস দেখতে পায় যে ওই একটা মহিলা এবং মহিলার গায়ে সম্পূর্ণ কালো কাপড় এবং কাপড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে তার চোখগুলো থেকে আলো বেরোচ্ছে, ওয়ান কাইন্ড অফ রেড লাইট যদি বের হয়, মানে কিরকম মানে ছড়িয়ে যাচ্ছে এরকম একটা লাইট, তো এরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখে ওরা ভয় পায় এবং ওই আন্টিটা নাকি ওদেরকে বলেছে যে রাতের বেলা এখানে খেলাধুলা করা নিষেধ, এটা আমার জায়গা, আমার রুলস যদি না মানো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, এরকম টাইপের কথাবার্তা ওই বাচ্চাদেরকে এই জিনিসটা বলেছিল। তারপরও খুব বেশি একটা পাত্তা কেউ দিল না। তো এর পরের দিন রাতের কথা, ওনার খালার দ্বিতীয় রাত এবং ওনাদের থার্ড নাইট। তো সেদিন রাতের বেলা আরিফুল ভাইয়ের ঘুম আসছে না। সচরাচর উনি মোবাইলে যেটা করেন রিলস দেখেন বা হচ্ছে ভিডিও দেখেন বা ফেসবুকে টাইম কাটান, তো উনি ওই কাজটাই করছিলেন। তো হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার রুমের মধ্যে কোনো একটা ছায়ার আবির্ভাব হয়েছে। উনি কিছুটা ভয় পেলেন, ভয় পাওয়ার পরে রুম থেকে উঠে গেলেন, ওনার ভাইকেও জাগালেন এবং ওনার মা বাবাকে রুমে গিয়ে বললেন যে এরকম আমার মনে হচ্ছে। ওনার মা বাবা বললেন যে আসলে এই ঘরটাতে মেবি কোনো একটা প্রবলেম আছে, সো উই শুড স্টে টুগেদার, আমাদের যে কোনো একটা রুমের সবাই মিলে থাকা উচিত। তো সেদিন আবার একটা ঘটনা ঘটেছিল, ওনার যে দুই বোন আছে আগের রাতে ভয় পাওয়ার কারণে ওনার দুই বোন বিয়ে বাড়িতে ওনাদের একজন কাজিনের সাথে স্টে করা শুরু করেন। তো বাড়িতে সেদিন ছিল শুধুমাত্র আরিফুল ভাই, ওনার ছোট ভাই এবং ওনার মা বাবা। তো ওনারা চিন্তা করলেন সবাই এক রুমেই থাকা যাক, এক রুমে সবাই স্টে করা স্টার্ট করলেন। কিন্তু রাত মোটামুটি প্রায় 2টা বাজে, আরিফুল ভাইয়ের তখনও ঘুম নেই। তো উনি দেখলেন হঠাৎ করে রুমের ছিটকিনিটা আবার খুলে গেল, হঠাৎ করে অটোমেটিক খুলে গেল। তো খুলে যাওয়ার পরে এবার উনি দেখতে পেলেন, লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখতে পেলেন ব্ল্যাক টাইপের রোব পরা বা ব্ল্যাক টাইপের শাড়ি, যদি অনেক লম্বা শাড়ি যদি কেউ শরীরে জড়িয়ে রাখে তাহলে সেই ব্যক্তিটার চেহারাটা যেমন হবে বা দেখা যাবে না, বাট খুবই ক্রিপি লাগবে রাতের বেলা দেখতে, ওরকম একটা ফিগার, এ লেডি ফিগার। এই ফিগারটা ঘরের ভেতরে ঢুকলো এবং ঢোকার পরে আস্তে আস্তে গিয়ে ওনার বাবার সামনে দাঁড়ালো। ওনার বাবার সামনে দাঁড়িয়ে বাবার মুখের সামনে ঝুঁকে কিছু একটা বলছে। বলার পরে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হুট করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। উনি তখন শুনতে পেলেন ওই ঘর থেকে জোরে হাসির আওয়াজ, মহিলা মানুষের হাসির আওয়াজ। প্রথমবার শুনলেন, মনে করলেন এটা আমার হ্যালুসিনেশন। সেকেন্ড টাইম যখন শুনলেন উনি নিশ্চিত হলেন যে ইটস নট মাই হ্যালুসিনেশন। উনি ওনার বাবার কাছে গেলেন, 2টা টোকা দিয়ে ওনার বাবাকে উনি সজাগ করলেন। ওনার বাবা ওঠার পরে উনি ওনার বাবার সামনে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলেন, শুধু শোনো। হঠাৎ করে আবার সেই হাসির শব্দ সেই রুম থেকে আসছে, যে রুমটা বন্ধ। তো ওনার বাবা ওনাকে ইশারা দিয়ে বললেন যে তুমি শুয়ে পড়ো, লেট মি চেক। ওনার বাবা যখন উঠে গেলেন টর্চ লাইট নিয়ে দেখার জন্য, সেই রুম থেকে ফিরে, রুমের সামনে থেকে ফিরে এসে উনি আরিফুল ভাইকে বললেন যে ওখানে তো কিচ্ছু নেই, হয়তো বা বাইরে কোনো একটা জায়গা থেকে এই হাসির আওয়াজটা আসছে। কিন্তু আরিফুল ভাই বিষয়টা বিশ্বাস করলেন না। উনি ওনার বাবার চেহারা দেখেই বুঝেছিলেন যে ওনার বাবা অনেক ভয় পেয়ে গেছেন এবং উনি আরিফুল ভাই যেন ভয় না পান এই কারণে আরিফুল ভাইকে সাহস দিচ্ছেন। সেদিন রাতের বেলায় ওনার বাবা আরিফুল ভাইয়ের মামাকে ফোন করে বলে যে ভাই বাসাটা চেঞ্জ করার ব্যবস্থা করো। কিন্তু ওনার মামা তখনও আসলে খুব বেশি একটা পাত্তা দিলেন না। পাত্তা না দেওয়ার কারণে ওনারা ফোর্সফুলি সেই বাসায় আরেকটা দিন স্টে করতে রাজি হয়। কিন্তু এবার ছিল ঘটনাটা কিছুটা ভিন্ন। সবাই জানাজানি হওয়ার পরে বাড়ির মুরব্বীরা মিলে ডিসাইড করলেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাসায় প্রবলেম হচ্ছে, তো আজকে বাসার যত ছেলে মানুষ বা পুরুষ মানুষ আছে সবাই আমরা ওই বাসায় থাকবো এবং মহিলা মানুষ যারা আছে তারা সবাই বিয়ে বাড়িতে স্টে করবে। এই চিন্তা করে ওনারা চলে গেলেন সেই বাড়িতে। রাত্রেবেলা ওনারা কার্ড নিয়ে গেলেন বাড়িতে,
সবাই বসে বসে কার্ড খেলছে। মোটামুটি 12টা 1টা 2টা এরকম টাইম পর্যন্ত কার্ড খেলার পরে যার যার ঘুম আসছে তারা সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে। তো হঠাৎ করে একটা সময় কার্ড খেলা শেষ এবং সবাই নিজের ঘরে চলে গেল ঘুমাতে, এবং আরিফুল ভাইয়ের পাশে ওনার একজন কাজিন শুয়েছিলেন ঘুমানোর জন্য। মোটামুটি যখন রাত 3:30 বা 4টার কাছাকাছি ওই টাইমে উনি দেখলেন এই শ্যাডোটা ওনার রুমে এন্ট্রি নিয়েছে এবং হঠাৎ করে এসে ওই জিনিসটা আরিফুল ভাইয়ের গলায় চাপ দিয়ে ধরল এবং বলল, এটা কি কোনো বাজির আসর? আমার বাসায় আমার অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। এই বাসা আমার। তোরা যদি এই বাসায় আরেকদিন স্টে করিস বা থাকিস তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। এখানে যদি মারতে নাও পারি তোদের পিছু নেব এবং খুঁজে খুঁজে এক একটাকে আগুনে পুড়িয়ে মারব। এই কথা বলার পরে জিনিসটা ওনার গলা ছেড়ে দিয়ে ওনার বেডের নিচে ঢুকে গেল এবং ওনার বেডটা কাঁপা শুরু করলো, বেশ ভালো বেগে কাঁপা শুরু করলো। ওনার কাজিন তখন ঘুম থেকে উঠে পড়লো। ভয়ে উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন, সজোরে চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন। এবং উনি যখন আয়াতুল কুরসি পড়ছিলেন সবার রুম থেকে সে আগের মতো চিৎকার, এত জোরে জোরে চিৎকার মনে হচ্ছে বাসায় কোনো মানুষ মারা গেছে, এরকম জোরে কেউ চিৎকার করছে। এই চিৎকার শুনে বাসার বাকি যারা সবাই ছিল সবাই বেরিয়ে গেল। বেরিয়ে রুমের বাহিরে সবাই আসতেই সবার রুম থেকে সবারই একটাই কথা, আমাদের রুমে একটা মহিলা আসছিল এবং এই মহিলা কালো রোব বা কালো শাড়ি পরা, মুখ দেখা যায় না, চোখটা লাল বোঝা যায়। সে আমাদের গলা টিপে বলেছে, এটা আমার বাড়ি, এখানে কোনো কিছু করতে হলে আমার অনুমতি লাগবে। আমার অনুমতি ছাড়া এখানে যদি কেউ কোনো ধরনের কোনো কাজ করো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত, এবং যদি এখানে মারতে না পারি তাহলে তোমাদের পিছু নেব এবং সবাইকে পুড়িয়ে মারব। এই কথা শুনে সবাই বেশ ভয় পেয়ে যায় এবং ওই রাতের বেলায় সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতের বেলা বিয়ে বাড়ির কাউকে ওনারা আসলে খুব বেশি একটা ঝামেলা করতে চাননি বা ওনাদেরকে খুব বেশি ট্রাভেল করতে না চাওয়ার কারণে ওনারা দৌড়ে গিয়ে এলাকার যে মসজিদ, গ্রামের মসজিদ, 2-3 মিনিট হেঁটে যাওয়ার রাস্তা, ওনারা মসজিদে পৌঁছে রাতটা সেখানে কাটিয়ে দিলেন। ওনারা আসলে ওনার মামাদেরকে কিছু বলতেও পারছিলেন না, এই লজ্জায় যে বিয়ে বাড়িতে এসেছি, কুটুম বাড়ি, এখানে যদি এসে এরকম ঝামেলা করি বা উল্টাপাল্টা কথা বলি মানুষ হয়তো বা মন খারাপ করতে পারে যে আমার মেয়ের বিয়েতে এসে এরকম কমপ্লেইন্ট করছে। কিন্তু এবার আসলে কমপ্লেইন্ট করা ছাড়া কোনো উপায় তাদের কাছে ছিল না। কমপ্লেইন্ট এবার করতেই হবে, বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আউট অফ হ্যান্ড। এরপরে ওনারা চিন্তা করলেন যে বাসায় গিয়ে সবাইকে জানানো উচিত। ভোরবেলা নামাজ কালাম পড়ে ওনারা বাসায় গিয়ে সবাইকে জানালেন। এরপরে ওনার মামা যেই ব্যক্তির কাছ থেকে সেই বাড়িটা নিয়েছিলেন সেই ব্যক্তির কাছে গেলেন। সেই ব্যক্তিকে সবকিছু খুলে বলার পরে ব্যক্তিটা প্রথমে বলল কি, আরে এগুলো আপনাদের মনের ভুল, এগুলো কখনো হয় নাকি, কখনো শুনেছেন? আমরা তো কখনো শুনিনি। এরপরে মামা কিছুটা জোর করলেন যে দেখো, তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমি গ্রামের সবাইকে এই ঘটনা জানাবো। তখন উনি কিছুটা ভয় পেয়ে হাত পা জোর করে বলেন যে এই ভিটেটাতে আগে আমরাই থাকতাম, কিন্তু এই যে হিন্দু আমলের এই বাড়িটা, এই বাড়িতে হিন্দু যে ব্যক্তি থাকতো এর আগে, সে হয়তোবা জাদুবিদ্যার চর্চা করত বা তার পজিশনে একটা ডাইনি ছিল, যেই ডাইনিটা ওনাদের সাথে এই বাড়ি থেকে চলে যায়নি। এবং আমরা যখন এই বাড়িতে প্রথম থাকা স্টার্ট করি তখন আমাদের এরকম প্রবলেম হয়, এবং এরপরে এরকম ঝামেলার কারণে আমরা একজন আলেমকে নিয়ে আসি এবং আলেম ওনার সাথে একটা চুক্তি করেন যে ওই ঘরটা তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে এই ঘরের কাউকে তুমি কোনো বিরক্ত করবে না, তুমি তোমার ঘরে থাকবে, তোমার ঘরে কেউ যাবে না, বিরক্ত করবে না, তুমিও বাইরে এসে কাউকে বিরক্ত করতে পারবে না। সে প্রথমে এগ্রি করে। মোটামুটি 1-2 মাস সে কোনো ধরনের কোনো ঝামেলা করেনি, কিন্তু 1-2 মাস পর থেকে সে সবসময় ঘরের বাইরে ঘোরাফেরা করে, রাতেরবেলা মানুষকে ভয় দেখায়। কেউ যদি রাতেরবেলা বারান্দার দিকে যায় বা ওয়াশরুমে যায় বা রান্নাঘরে যায়, কোনো কিছু খেতেও যায়, তাহলে তাদেরকে বিরক্ত করে এবং ভয় দেখায়। এবং এরকম একটা টাইমে যে ব্যক্তিটার বাসা ছিল এটা, তার বাবাকে হত্যাও করে এই জিনিসটা, যেটা ওই আলেম পরবর্তীতে এসে বলেছিলেন। ওনার বাবাকে পাওয়া যায় সেই রুমের ভেতরে যে রুমটা লক ছিল, বাহির থেকে তালা দেওয়া, কিন্তু ভেতরে যখন প্রবেশ করা হয় ওনার বাবাকে খুঁজে না পাওয়ার কারণে, তখন ভেতরে রুমে ঢুকে দেখা যায় যে ওনার বাবা রুমের মাঝখানে মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু বাহির থেকে একটা লক করা রুমের ভেতরে একটা মানুষ কিভাবেই পৌঁছাবে যেই রুমের কোনো চাবি নেই বা যেই লকের কোনো চাবি নেই? এটার কোনো এক্সপ্লেনেশন না পাওয়ার কারণে ওনারা এই বাসাটা ছেড়ে নতুন একটা ভিটে করে সেখানে থাকা শুরু করেন।
এই বাড়িটাতে এরপরে যারাই থেকেছে তারাই সবসময় এই বাড়িটার এগেনস্টে কমপ্লেন্টই করেছে, এবং যদি কেউ ভাড়ায়ও থাকতো তারপরেও তারা কমপ্লেন্ট করত। কিন্তু এই ব্যক্তিটা এটাও বলেন যে এই জিনিসটা থাকি পাশে কিন্তু কারো কোনো ক্ষতি করে না। তখন মামা কিছুটা রেগে চিৎকার করে বলে যে তোমার বাবাকে তো মেরেই ফেলেছে, তারপরেও বলছো ক্ষতি করে না। আমি আমার আত্মীয় স্বজনদেরকে এত দূর থেকে ডেকে এনেছি, বিয়ের জন্য দাওয়াত করে এনেছি, আর আজকে যদি ওদের কোনো ক্ষতি হতো তাহলে তুমি কি করতে? এটার লায়াবিলিটি তুমি নিতে পারতে? ওই ব্যক্তিটা তখন আর কিছু বলে না। সেদিনই ওনারা সেই বাসাটা ছেড়ে দেন এবং বিয়ে বাড়িতে কোনো না কোনো ভাবে একেবারে মানে ছোট জায়গার মধ্যে সবাই একসাথে থাকা শুরু করেন। আরিফুল ভাই আমাকে ঘটনাটা আসলে রেকর্ড করেও পাঠিয়েছিলেন আর লিখেও পাঠিয়েছিলেন। উনি আমাকে এতটুকু লিখেছিলেন যে এই ঘটনাটা যখন আমি তোমাকে এখন বলছি ভাইয়া, তখন আমার হাত পা কাঁপছে। শুনতে হয়তো বা হরর মনে হবে না বা খুব বেশি একটা ভয় লাগবে না, বাট তুমি যদি নিজেকে একবার এই জায়গায় কল্পনা করে দেখো, দেন ইট ইজ ভেরি হরিফিক, ইট ইজ ভেরি ক্রিপি অ্যান্ড টেরিফাইং। সো এই জিনিসটা আসলে উনি আমাকে বলেছেন যে উনি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন এবং উনি চাচ্ছিলেন জিনিসটা শেয়ার করে ওনার মনের ভেতরের যে বোঝাটা ওটা যেন একটু হলেও উনি কমাতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ভালো লেগে না থাকে তাহলে আই এম রিয়েলি সরি, বাট আই অলওয়েজ ট্রাই। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে বেটার কিছু আনার। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং রাসেল ভাইয়ের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com শুনতে থাকবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটন অন করে দেবেন যেন আপনি চ্যানেলের সমস্ত আপডেট পেয়ে যান। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন রাসেল ভাই? আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। তো রাসেল ভাই, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। সেই আপনার এই পুরাতন যে ফেসবুকের যে চ্যানেল ছিল সেই পেজ থেকেই আমি আজ পর্যন্ত আপনার এত দূর আপনিও আসছেন আর আমিও আপনার সাথে সাথে ভাই এসেছি। তো আশা করি আল্লাহর দয়া আপনি ভালো আছেন এবং আমি প্রত্যেক লিসেনারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই। এবং রাসেল ভাই, আপনি আসলে মানে কতটুকু উপকার করতেছেন আমাদেরকে ভাই, তা আসলে বলা বাহুল্য। কারণ আপনার মাধ্যমে ভাই অনেক অনেক ঘটনা আমরা শুনতে পারি। তো আসলে আমি আমার বক্তব্যটা শুরু করে ফেলবো, কেননা আমি চাই না অযথা কোনো কথা বলে আপনার সময় নষ্ট করতে। তো রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা বলবো সে ঘটনাটা হলো একটা হোটেলের ভাই। ঘটনাটা শুরু হয়েছিল ভাই যখন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম 2019 সালে প্রথমবার। তো প্রথমবারের মতো আমি ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলাম। আমার মাল্টা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার। তো সেইখানে আমি পাসপোর্টটা জমা করার জন্য এবং ইন্টারভিউ দেওয়ার জন্য আমি যখন 2019 সালে মাল্টার জন্য এম্বাসির জন্য যখন রওনা দিলাম, তো সাথে আমার আরও 2-4টা কলিগ ছিল। ওরাও মানে স্টুডেন্ট ভিসার জন্য কয়েকটা দেশে অ্যাপ্লাই করেছিল। তো ভাবলাম আমরা একসাথে চলে যাই। তো ঘটনাটা ছিল ভাই 2019 সালে যে রমজান মাস ছিল, সম্ভবত মে অথবা জুন, এই দুইটার মাঝামাঝি, অনেক আগের কথা, তো আমার আসলে মানে তারিখটা মনে নাই। তো আমরা ওইখানে গিয়ে লং টাইম থাকা লাগে ভাই, প্রায় 1 মাস 45 দিনের মতো।
তো ঘটনাটা ভাই আসলে অত্যন্ত মানে আকস্মিক এবং হৃদয় বিদারক ঘটনা, আপনি শুনলে বুঝতে পারবেন। আর আমি আমার কথাটা আসলে অতিরিক্ত স্পিডেও বলতে চাই না এবং বেশি স্লো করলেও ভাই সমস্যা, তো আমি আমার নর্মাল স্পিডে আপনাদেরকে কথাটা বলার চেষ্টা করব। অনুরোধ রইল আপনাদেরকে, আপনারা আমার কথাটা গল্পটা শোনার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রাসেল ভাই মাঝে আরেকটা কথা আপনাকে বলে ফেলি, আমি কিন্তু ভাই অত্যন্ত ভালো একজন মানে লিসেনার, কিন্তু ভাই আসলে কথা বলার সময় ভাই অনেক ভুল হয়ে যেতে পারে, কেননা এটা আমার দেখা গেছে এইরকম আমার প্র্যাকটিস করা হয় না, বা কাউকে কোনো বেশি কোনো আমি গল্পও শোনাই না, ঠিক আছে? তো যদি আমার ঘটনাটা যদি রাসেল ভাই সিলেক্ট হয়ে যায়, দয়া করে আপনি আমাকে একটু নক করবেন, এবং ইনশাল্লাহ যদি আমাকে ডাকাতে আসতেও হয় আমি আসতে পারবো, কোনো অসুবিধা না। আমি ঘটনাটা বলতেছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা থেকে। তো ঘটনাটা হলো ভাই একটা হোটেলকে নিয়ে। হোটেলটা হলো, আপনারা যারা বিভিন্ন কাজের জন্য ঢাকাতে যান, ওইখানে দেখবেন একটা হোটেল আছে, ওই যে ওই আরাকাশান রোড আছে পাহাড়গঞ্জে এবং নিউ দিল্লির পাহাড়গঞ্জে, এবং ওই রোডের আশেপাশে দেখবেন কয়েকটা বিল্ডিং আছে। কিন্তু আমি যে বিল্ডিংয়ে ছিলাম, আমরা কয়েকজন ছিলাম আরাকাশান রোডে কিছুদিন, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, আমরা ওই দেশবন্ধু গুপ্তা রোড নামে একটা রোড আছে, ঠিক আছে, ডোমিনোজ পিজা ওইটা ঠিক অপোজিট সাইডে ওই একটা হোটেলে ছিলাম। হোটেলটার আসলে ভাই নাম আমি উল্লেখ করতে চাই না, কারণ মালিকের অনেক বাধা আছে। কারণ এই ঘটনাটা আসলে যখন ঘটে আমার সাথে বা আমাদের সাথে, তখন আমরা কিন্তু হোটেলের যে ম্যানেজার ছিলেন উনি কিন্তু বাংলাদেশের ছিলেন, কলকাতার, বাঙালি ছিলেন নাকি, বাংলাদেশের না কিন্তু বাঙালি ছিলেন কলকাতার। তো ওনার কাছ থেকে ভাই ঘটনাটা আমরা সর্বপ্রথম শুনেছিলাম। ঘটনাটা ছিল ভাই এইরকম, যখন আমরা ওই আরাকাশান রোডের যে হোটেল আছে, ওই হোটেল থেকে যখন আমরা এই নতুন মানে দেশবন্ধু গুপ্তা রোডের যে হোটেলে আমরা শিফট করি, ধরেন 15 দিন আমরা ওইখানে ছিলাম। তো ভাই ঘটনাটা অত্যন্ত ভাই মানে কি বলবো, মানে বাস্তবিক আমাদের সাথে লেগেছিল। যখন আমরা এই হোটেলে মানে আসার প্ল্যান করতেছিলাম, তখন কিন্তু ওই আরাকাশান রোডে পরিচিত কয়েকজন দোকানদার আছে না ভাই, ওই যে ইমেল থেকে অনেক আমরা কাগজ প্রিন্ট আউট করাইছি বা স্টুডিওতে গেছি, সেখান থেকে আমরা ফটো বের করাইছি, তারপর আশপাশের হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি। তো আমরা যখন ওই হোটেলে আমরা ছিলাম যখন, তখন একটা সমস্যা ছিল ভাই, হোটেলের পানি একদম নোংরা ছিল ভাই। আপনারা যারা নিউ দিল্লিতে গেছেন আপনারা আসলে বুঝতে পারবেন যে মানে ওইখানকার সব হোটেলের পানি কিন্তু মানে ব্যবহার উপযোগী না, ঠিক আছে, অনেক আয়রন থাকে এবং পানিগুলা গুল্লাটে থাকে, যার জন্য চুলে জটা লেগে যায়। এই জন্য আমরা কি করলাম, আমরা প্ল্যান করলাম ওই দিকে চলে আসবো। কিন্তু যখন আমরা ওই হোটেলে আসার ভাই প্ল্যান চিন্তাধারা করলাম, তখন কয়েকজন ধরেন আমাদের হোটেলে, যে এই হোটেলে খাই, ওই হোটেলে আমরা বললাম যে আগামীকালকে থেকে আমরা এখানে আর আসবো না। তো তারা জিজ্ঞাসা করলো তোমরা কি দেশে চলে যাচ্ছ, এম্বাসির কাজ শেষ? তো তখন আমরা বললাম না না, এম্বাসির কাজ শেষ হয় না, এখানে আমাদের হোটেলে একটু সমস্যা হচ্ছে, যে এই সমস্যার কারণে আমরা কি করব, মানে অন্য হোটেলে আমরা শিফট করে ফেলতেছি। তো তারা এই হোটেলের দোকানদার ভাই বলল তোমরা কোন দিক দিয়ে যাচ্ছ? ওই আরাকাশান রোডেই থাকবে, ওই যে একটা হোটেল আছে হোয়াইট হাউস হোটেল, এইটার আশেপাশে নাকি অন্য কোথাও? তো আমরা বললাম না, আমরা দেশবন্ধু গুপ্তা রোডে ওই যে ডোমিনোজ পিজার যে সাইটে একটা হোটেল আছে, আমরা ওইটাতে যাওয়ার চেষ্টা করব। তো আসলে ভাই শেষ পর্যন্ত আমরা আসলে নাম মানে বলার প্রয়োজন পড়ে নাই, শুধু ওই যে মালিক যিনি, উনি আমাদেরকে এই কথাই বললেন যে তোমরা আর যাই করো না কেন, অনুগ্রহ করে তোমরা এই হোটেলে যেও না। তো আমরা ভাবলাম আসলে হয়তো ফ্লার্ট করতে, মানে আমাদের সাথে ফান করতেছে এইরকম কিছু। তো আমরা হাসাহাসি করে আমরা জিজ্ঞাসা করলাম আসলে দাদা আমাদেরকে একটু বলা যাবে যে ওইখানে আসলে কি হয়েছিল, ওই হোটেলটাতে কেন আপনি যেতে বারণ করতেছেন? তো এইটা আসলে শোনার পর মানে হোটেলের ওই যে মালিক যিনি বা ম্যানেজার যাই বলেন না কেন, উনি কিন্তু আমাদেরকে এই কথা মানে বলতে চাচ্ছেন না যে কেন এই হোটেলে তিনি আমাদেরকে যেতে বারণ করতেছেন। তারপরে আমরা আমাদের হোটেলের ওই যে নিচে সিকিউরিটি গার্ড থাকে না, ওদেরকে জিজ্ঞাসা করলাম, এরাও মানে বলে ওই হোটেলে যেও না, অন্য হোটেলে তোমরা থাকো। আমরা ভাবছিলাম হয়তো সে তার হোটেলে রাখার জন্য আমাদেরকে এই কথা বলতেছে। তারপর এটাও আমার কলিগ যারা এরা বলছে যে আরে হোটেলের ম্যানেজার
রেস্টুরেন্টের ম্যানেজার তোমাকে বা আমাকে যদি এখানে যাওয়ার কথা বলে তখন তো সে তার কাস্টমার লস করবে, তো এইটা সমস্যা। তারপর আমরা ওই লাইব্রেরিতে গেলাম, আর একটা লাইব্রেরির নাম ছিল ওইটা সোনু এর লাইব্রেরি, বললে যে কোনো মানুষ আপনাকে দেখিয়ে দিবে। তো আসলে সোনু দাদাকেও জিজ্ঞাসা করলাম যে আসলে তো আমরা এখানে পানিতে আমরা সুবিধা পাচ্ছি না, আমরা এখন অন্য কোথাও চলে যাচ্ছি। তো সে আমাদেরকে বলেছিল আরেকটা জায়গাতে যাওয়া, কেরল বাগে, কিন্তু আমরা তো দাদা আমরা তো রাসেল ভাই ওই এত দূরে যেতে পারবো না, সেই জন্য দাদাকে বললাম না আমরা এই হোটেলেই থাকবো, এবং হোটেলটার নামও বলে ফেললাম। যেহেতু ওইখানে আরো হোটেল ছিল, দেশবন্ধু গুপ্তা রোডে অনেক হোটেল আছে মসজিদের আশেপাশে, কিন্তু আমরা মানে একটু ফ্রেন্ডস তো ছিলাম বা কলিগ যাই বলেন না কেন, আমরা প্রায় 3-4 জন ছিলাম। তো আমাদের হিসাব ছিল যে আমাদের বাজেট ফ্রেন্ডলি হতে হবে, ঠিক আছে। তারপর ধরেন আমাদের জন্য মসজিদটা কাছে থাকতে হবে, কারণ রমজান মাস ছিল, তো তখন আমাদের যাতে সেহরি বা নামাজের কোনো অসুবিধা না হয়, এই জন্য আমরা মানে আশেপাশে কোথাও একটা হোটেল খুঁজছিলাম। তো ওইটা যখন আমরা প্রথম দিন শিফট করি, রাসেল ভাই ওই হোটেলের যিনি ম্যানেজার ছিলেন উনি কি করলেন, আমাদেরকে একটা ফর্ম দিলেন। এইটা তো স্বাভাবিক ভাই, যে কোনো হোটেলে হয়, ঠিক আছে, এটা আমরা আসলে সবাই মেনে নিছি। আমাদের পাসপোর্ট নিয়েছিল, আমাদের ফটো নিয়েছিল, এবং আমাদেরকে গ্রুপ ফটো তুলে রেখেছিল। এবং আশ্চর্যজনক একটা কথা হলো রাসেল ভাই, ওইখানে নর্মালি 3 জন বা 4 জনের, ধরেন 2019 সালের কথা বলতেছি, ধরেন একটা রুমের ভাড়া ছিল 3-4 জনের সর্বোচ্চ 2000 থেকে 2500 রুপি, ঠিক আছে, আর সর্বনিম্ন ছিল 1200 থেকে 1500 রুপি। তো আমরা যেহেতু হোটেলটা 4 জন একসাথে ছিলাম, আমরা কি করছি, আমরা মানে এইরকম ওনার সাথে ডিল করে ফেলছি যে আমাদের যতদিন এম্বাসির কাজ শেষ হবে না আমরা ততদিন থাকবো। তো সে রাজি হয়েছে এবং আমাদেরকে বলেছে যে ঠিক আছে এভাবে করতে পারবে, কিন্তু অ্যাডভান্স তোমাদেরকে কি করতে হবে, এত রুপি দিয়ে দিতে হবে, ঠিক আছে, প্রায় 15,000 রুপি এরকম চার্জ করছে। তো অসুবিধা না, আমরা যেহেতু কম প্রাইজে পেয়েছিলাম, 1500 রুপি হলে তো আর 4 জনের জন্য বেশি হয়ে যায় না, এবারে যে ভালোই ছিল এই টাকার হিসাবে, রুপির হিসাবে আর কি। তো আমরা কি করলাম, মানে আমরা 3-4 জন যে ছিলাম, আমরা সবাই মিলে টাকাটা দিয়া দিই এবং আমাদের ফর্মটা ফিল আপ করে ফেলি। মানে যাবতীয় যে কাজগুলা ছিল আমরা নিচ থেকে, আমরা ওই যে রিসিপশন থেকে ওইটা ফিল আপ করে আমরা উপরে চলে যাই। তো আমরা যখন হোটেলে দিয়ে উঠতেছিলাম তখন আমাদের আসলে তেমন কোনো আকস্মিক কিছুই ফিল হয়নি। আমরা হোটেলের ভিতরে ঢুকলাম এবং আমরা ওইখানে থাকলাম, ঠিক আছে, হোটেলের ভিতরে থাকলাম, গোসল করলাম, মানে আমরা ফ্রেশ হলাম। তো ফ্রেশ হওয়ার পর যখন আমরা ঘুমাতে যাব তখন আমাদের প্রত্যেকেরই মানে যখন আমরা ঘুমাতে যাব আমাদের মানে অশান্তি করতেছে, অনেকের জ্বর উঠে গেছে। এই মাত্র আসলাম হোটেল থেকে, আমরা মানে সবাই সুস্থ ছিলাম ভালো মতো। ওই একজন আমার কলিগের প্রচন্ড জ্বর উঠে গেল, আবার একজন কি মানে গরমের দিনে ও কি করতেছে, মানে ওরও হাঁচি দিতেছে, মানে ওর শারীরিক নানা সমস্যা, বোঝা যাচ্ছে যে ওর নিউমোনিয়া হয়ে গেছে, এরকম অবস্থা, মানে ঠান্ডা লেগে গেছে। তো এরকম কয়েকটা সমস্যা হলো। আমরা ভাবছি এইগুলা হয়তো হোটেলটা চেঞ্জ করার কারণে। হোটেল ধরেন রাসেল ভাই এই সর্বোচ্চ 500 থেকে 600 মিটার হবে, এইরকম আর কি দূরত্বে আমরা চলে আসছিলাম। তো যখন আমরা আসলে ঘুমাতে যাব তখন আমাদের সমস্যাটা রাসেল ভাই বেশি হয়েছিল। সমস্যাটা এটা হয়েছিল, আমরা ঘুমাতে যাওয়ার পর যখন একতলাতে থাকতাম, ওই হোটেলটা ছিল রাসেল ভাই 6 তলার হোটেল। তো যখন আমরা নিচতলায় থাকি তখন কি হয়, মানে উপরে ভাড়াটিয়া যারা থাকে তারা মানে দৌড়াদৌড়ি করার তো প্রয়োজন নাই, ওখানে কোনো বাচ্চাও নাই, দৌড়াদৌড়ি, তারপর হাঁটার শব্দ, তারপর ওই যে কি বলে আপনার ওই শিশুদের আওয়াজ, মানে জুড়ে জুড়ে আওয়াজ করতেছে। তখন আমরা কি করলাম, আমরা উপরে গিয়ে ওই দরজাতে নক করলাম। নক করার পর মানে ডাকলাম যে আপনারা দরজা খুলেন, এইরকম এইটা কেন হচ্ছে, আমরা তো ঘুমাতে পারতেছি না। কোনো আওয়াজ নাই, লাইট নাই, কিছুই নাই।
আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম 3-4 জন। তারপর আমরা রিসিপশনে গেলাম। রিসিপশনের নাম্বার অবশ্য আমাদের কাছেই ছিল, আমরা কল না দিয়ে ডাইরেক্ট রিসিপশনে চলে যাই, যেহেতু আমাদের কাছেই ছিল। ওইখানে যাওয়ার পর আমরা বললাম এইরকম আমরা ঘুমাতে পারতেছি না, এত জার্নি করে আমরা আসছি, মালটাল নিয়ে এখানে শিফট করছি, এখন আমরা ঘুমাতে পারছি না, আমাদের সমস্যা হচ্ছে। তো এটা শোনার পর আসলে ম্যানেজার আমাদেরকে তেমন ভালো একটা সাড়া দেয় নাই, বলছে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমরা ওইখানে আসলাম, একই অবস্থা, ঠিক আছে। তা এখন মানে আমাদের শব্দটা আরো বেশি আওয়াজ, গুন গুন একটা শব্দ করতেছে, ওই যে ভাইব্রেশন যেরকম করে, ভাইব্রেশন মোটর এইরকম। তো আমরা আবার কমপ্লেন করলাম। কমপ্লেন করার পর ম্যানেজার তখন বললো আসলে তো আপনাদের উপরে তো কেউ নাই, ভাড়াটিয়া তো একজনও নাই, আপনারা আসেন আমার সাথে দেখবেন। রাসেল ভাই কি বলবো, অত্যন্ত ডেঞ্জারাস একটা জিনিস। মানে যখন উনি আমাদেরকে নিয়ে উপরে উঠলেন এবং ওই ডোরের যখন লকটা খুললেন, রাসেল ভাই বিশ্বাস করেন ওই মানে ওই রুমের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কমপক্ষে 2-3 মাস যাবত এখানে কেউ থাকে না, ঠিক আছে। একদম শুনশান নীরব জায়গা, মানে মাকড়সার জাল, তারপর ওই চারিদিকে ধুলাবালি সমস্যা। তখন আমরা প্রশ্ন করলাম, আমরা তো এরকম শুনছি, আপনি কি বললেন? তাছাড়া আপনার এই রুমের এই অবস্থা কেন? আপনার রুম দেখে তো বোঝা যাচ্ছে যে আপনার রুমে আজ থেকে প্রায় 1 বছর যাবত এটা পরিষ্কার করা হয় নাই। তো এটা প্রশ্ন করার পর আসলে ম্যানেজার দেখলাম আমাদের সাথে আসলে কথা বলতে ইচ্ছুক নয়, আমাদের সাথে মানে মোটামুটি একটা রাগ করতেছে, মানে গুসমা করতেছে। তো আমরা ভাবলাম অসুবিধা না, আমরা এই রুমটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো 6 তলা যেহেতু আছে, আমরা অসুবিধা না, উপরে চলে যাব। উপরে চলে গেলে তো আর ওইখান থেকে সব আওয়াজ আসবে না। হোটেলটাতে লিফটের অসুবিধা ছিল। তখন রাসেল ভাই আমরা কি করলাম, আমরা 3-4 জন আবার রুমের ভিতরে আসলাম, ঠিক আছে। রুমের ভিতরে আসার পর আমরা আস্তে আস্তে চিন্তাধারা এইটাই ডিসাইড করলাম যে আমরা উপরে চলে যাব, ঠিক আছে, একদম উপরে চলে যাব। কিন্তু আন্তরিকভাবে তিনি বললেন, ম্যানেজার সাহেব বললেন আন্তরিকভাবে দুঃখিত, উপরে তো মানে 6 তলাতে হবে না, 6 তলা ফুল বুকিং, আর তোমরা যদি থাকতে চাও আমি 5 তলায় দিতে পারবো, এইরকম। তো আমরা ভাবলাম অসুবিধা না, যেহেতু লিফট আছে আর এক তলায় নিচ্ছে, অসুবিধা হওয়ার কথা না। তো যখন আমরা ওনার সাথে আমরা একমত হলাম, আমরা যখন ম্যানেজারকে বললাম আমাদেরকে ওইখানে দিয়ে দাও। রাসেল ভাই আপনার সাথে কথা বলতেছি ভাই, একদমও 1% রাসেল ভাই মানে ওইখানে বানোয়াট বা মিথ্যা কিছু আমি ঢুকাতে চাইছি না। ওইখানে তো লিফট ছিল, আমরা যখন সবাই মিলে ওই লিফটে মানে ওই যে লাকিজ আছে না, আমরা লাগেজগুলা যখন একসাথে করে বা স্কুল ব্যাগ কারো আছে, কারো সাইড ব্যাগ আছে, আমরা ওই যার যেগুলা জিনিস ছিল আস্তে আস্তে আমরা কি করতেছি, আমরা ওই লিফটে দিয়ে উপরে নিব। তো আমাদেরকে ওই রুমে যেহেতু শিফট হয়ে যাচ্ছি ওইটা নিব। তো যখন লিফটে আমরা উঠলাম রাসেল ভাই, লিফটটা চলে না, আমাদের সামনে অনেক মানুষ উপর থেকে নামলো উঠলো, ঠিক আছে, অহরহ। কিন্তু এই একদিনের ভিতরে আসলে রাসেল ভাই এইরকম কিছু হয়ে যাবে আমাদের মানে চিন্তার বাইরে। তো আমরা সবাই একে অপরের মুখ দিয়ে তাকাচ্ছি আর চিন্তাধারা করতেছি আসলে এটা হচ্ছেটা কি। তখন লিফট ম্যানেজার বললো লিফটে একটু সমস্যা দেখা দিছে, লিফট নষ্ট হয়ে গেছে। তো এইরকম আসলে ম্যানেজার আমাদেরকে বুঝ দিতেছে যে এইটা না সেইটা, এইটা না সেইটা। আমরা অনেক প্রশ্ন করতেছি, কোনো রিপ্লাই দিচ্ছে না। তারপর যখন লিফটটা ঠিক হচ্ছে না, আমাদেরকে যেতে তো হবে। আমরা রাসেল ভাই এই 4 জন মানুষ, আমরা ধরেন এই রমজান মাসে আমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছে এই ম্যানেজার। আমরা এই নিচ থেকে উপর পর্যন্ত আমাদের মালগুলা একবারে নেওয়া হয় নাই, প্রায় 2-3 বার লাগছে, ঠিক আছে। আমরা উপর থেকে নিচে নামছি, আবার নিচ থেকে উপরে উঠছি, মানে মাল নেওয়া আনা করছি এইরকম রাসেল ভাই। তো যখন আমরা উপরে গেলাম তো প্রচুর ক্লান্ত, এক তো রমজান মাস আর প্রচুর গরম। আপনারা সবাই জানেন দিল্লিতে প্রচুর গরম থাকে, প্রায় 40 ডিগ্রির উপরে ছিল গরম। বাহিরে যখন আমরা বাহির হতাম রাসেল ভাই, লাগতো মানে মুখের ভিতর ওই যে চুলার উপরে হাত দিলে যে এইরকম একটা তাপ লাগে, এইরকম মানে গরম আমাদের গায়ে লাগতো। তো আমরা যখন উপরে উঠলাম হোটেলের উপরে উঠার পর আমরা যখন ঘুমাতে যাব, তখন কি হয়েছে রাসেল ভাই, এখন বাথরুমে দিয়ে পানি আসে না, ঠিক আছে। আমরা যে ফ্রেশ হবো, উজু পরবো বা আসে না বাথরুমে, তো অনেক আমাদের ওই যে গায়ের কাপড়গুলা তো নোংরা হয়ে গেছে, আমরা ওইগুলা চেঞ্জ করবো, এগুলা ধোয়ার মতো কিছু নাই। তো একদিন আসলে আমরা চিন্তাধারা করলাম আমাদের
আসলে কি করা উচিত আমরা চিন্তাধারা করতেছি। ম্যানেজার বলল পানির সমস্যা, এই মোটরে একটু সমস্যা আছে লাইনে আর কি, ওইটা আমরা ঠিক করে দিব, আর গ্রিজারটাও ঠিক মানে গ্রিজারের লাইনটাও আমরা আলাদা করে দিব যাতে পানিটা একটু বেশি হয়ে আসে। তো এগুলো আমাদেরকে বলে যখন গেল আমরা ভাবলাম ঠিক আছে। তো আমরা এই দিন আসলে হোটেল থেকে অর্ডার করে ওই রাত্রেই আমরা ওইখানে মানে রাতের খাবারটা সেরে ধরেন এশার নামাজ পড়েই এসে খাবার দাবার শেষ করে আমরা একটু তাড়াহুড়া করে ঘুমিয়ে মানে গেলাম। আমাদের প্রস্তুতি এরকম ছিল, কারণ ওইদিকে তো সেহরির সময় উঠতে হবে। তো অ্যালার্ম দিয়ে আমরা যখন ঘুমাতে যাব তখন রাসেল ভাই মানে আমি এখন আমার গায়ের রুম মানে সবগুলা দাঁড়িয়ে গেছে রাসেল ভাই। মানে এখন আমরা কি মানে কান্নার শব্দ শুনি, ঠিক আছে, কান্নার শব্দ শুনি, কখনো কখনো আস্তে আস্তে, কখনো কখনো জুড়ে জুড়ে, আবার এখন বাচ্চা কারো আওয়াজ শুনতে পাচ্ছি না। ধরেন ওই যে কি ওই যে পায়ে যে মহিলারা পরেন ওই যে নুপুর নাকি এইটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, ওই যে জন শব্দ করে ওইটার শব্দ আসলে টোটাল উপরে থেকে আমাদের কানের দিকে আসতেছে, বুঝছেন রাসেল ভাই। তো আমরা আসলে বিশ্বাস করেন অথবা না করেন রাসেল ভাই, মানে আমাদের প্রত্যেকের মানে মুখ শুকিয়ে গিয়েছিল, ঠিক আছে। রাত্রে প্রায় 1-1:30 বাজে, রিসিপশনের এরাও ঘুমিয়ে গেছে, আশপাশে ধরেন যারা আছে ওদেরও লাইট অফ, ঠিক আছে, আমাদের আশপাশে। তো এই আওয়াজটা শোনার পরে আসলে রাসেল ভাই আমি হতবাক হয়ে গেলাম আমরা, এবং আমরা আমাদের রুম থেকে বাহির হয়ে ওইখানে কিন্তু রাসেল ভাই মানুষ যারাই ছিল, ঠিক আছে, এরা সবাই বিপদের মধ্যে ছিল। এরা আসলে ধরেন যারা জানে এই হোটেলে এইরকম সমস্যা আছে, এরা কখনোই কোশ্চিনকালে এই হোটেলে আসে না। কয়েকজন বাইকে, বিহারের একজন বাইকে পেয়েছিলাম, চিটাগাঙ্গের একজন বাইকে পেয়েছিলাম, আমাদের বাংলাদেশের আরেকজন ওই যে রংপুরের একজন বাইকে পেয়েছিলাম। তো আসলে এই হোটেলের ধরেন 1তলা থেকে এই 6তলা মানে এর আশেপাশে ছিল ওরা। যখন আমরা খাবার খেতে যেতাম তখন আমাদের সাথে কথা হতো, দেখা হতো। তো যখন আমরা রুম থেকে বাহির হলাম, আমরা তো ওই 5তলাতে ছিলাম। তো বাহির হওয়ার পর রুমের অনেক মানুষ দেখলাম মানে হাই হুতাশ করতেছে বাইর হয়ে, মানে কি হচ্ছে কি না, একবার কারেন্ট যায় একবার কারেন্ট আসে। কিন্তু পুরা দিল্লিতে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন রাসেল ভাই, বিদ্যুতের আসলে তেমন কোনো সমস্যাই নাই, কিন্তু ওই হোটেলে কারেন্ট যায়, এই পানি আসে না, এই দেখা যায় এই নুপুরের শব্দ, এই কান্নার শব্দ, এই দেখা যায় এই সমস্যা সেই সমস্যা, ঠিক আছে। তো আসলে রাসেল ভাই আমরা এই ঘটনাগুলা দেখার পরে আমরা সবাই কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু ওইখানে তো আমরা অ্যাডভান্স কিছু টাকা পেড করে ফেলছি। তো আমাদের টাকার জন্য মায়া লাগতেছিল, আমরা সবাই গিয়ে রিসিপশনের ওই ম্যানেজারকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের টাকাগুলা ফেরত দিয়ে দাও। সে বললো সম্ভব না, আমি কিভাবে দিব, আমি এই টাকাগুলা তোমাদেরকে দিয়ে দিলে আমি মালিকের কাছে জবাবদিহি করতে হবে, আর আমাদের এখানে তেমন অসুবিধা নাই, না সেই না বলে আমাদেরকে বুঝ দিল। এবং আমরা এখানে কষ্ট করে কিছুদিন থাকলাম, যা আমাদেরকে থাকতে হবে কিন্তু কারণ আমরা টাকা দিয়ে দিছি। তারপর যখন আমরা মানে আমাদের ধরেন ওই 15,000-এর মতো যখন আমাদের টাকা দেখলাম আমাদের উসল হয়ে গেছে কয়েকদিন কষ্ট করার পর, তখন আমরা চিন্তাধারা করলাম আমরা আর ওইখানে 1 সেকেন্ডও থাকবো না, আমরা আবার ওইখান থেকে চলে গেলাম ওই আরাগাসান রোডের একটা হোটেলে, ঠিক আছে। তো ওইখানে যাওয়ার পর আস্তে আস্তে আমরা ওই সোনু দাদার দোকানে গেলাম, হোটেলের মালিকের কাছে গেলাম, এবং পুরাতন যে হোটেলে ছিলাম ওই সিকিউরিটি গার্ডের কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম যে আমরা রিকোয়েস্ট করে জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি, একটু খুলে বলো। তো আসলে ঘটনাটা এইরকম ছিল, প্রত্যেকের মুখে একটাই কথা, ঘটনাটা এইরকম ছিল, এইখানে অনেক আগে প্রায় ধরেন ব্রিটিশ আমলে একটা ওই কি বলে ওই হিন্দুরা যেখানে জ্বালায় শ্মশান, একটা শ্মশান ওইখানে ছিল, ঠিক আছে। ওই যে হোটেল যেখানে মালিক নির্মাণ করছেন ওই হোটেলের ওইখানে এখন অনেক আছে না রাসেল ভাই, যে পুকুর থাকলে ওইটা বরিয়ে ওইখানে বিল্ডিং বা ঘর বাড়ি তৈরি করে ফেলেন, ওইটা ওই রকম ছিল আর কি। ওই শ্মশানটা ভেঙে ওইখানে কি করা হয়, এই বিল্ডিংটা করা হয়েছিল। কিন্তু এই বিল্ডিংটা করার সময় কিন্তু অনেক বাধা দেওয়া হয়েছিল অনেকভাবে, কিন্তু ওই ধরেন হোটেলের মালিক মানে রাজি হয় নাই
মালিক বলে এইগুলো আসলে কিছু না। মালিক হোটেলের তখন মানে এই ঘটনাটা বুঝতে পারে নাই। আর যখন হোটেলটা নির্মাণ করছে এখনো পর্যন্ত রাসেল ভাই আপনি মানে বিশ্বাস করবেন না, এই হোটেলে আসলে যারা জেনে গেছে, ধরেন আমি জেনে গেছি এখানে গেলে আমার বিপদ আসবে, আমি তো আর কখনোই যাব না, আমি কাউকে যেতেও দিব না। কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে গেছি যখন, আমরা তো অতিথি পাখির মতো, আমরা তো সব কিছু চিনি না। কিন্তু আমরা যখন ওইখানে থাকলাম, ওইখানে আমাদের অভিজ্ঞতা হলো, আমরা তওবা করতেছি। এরপর আমি আরো 2 বার ইন্ডিয়াতে গিয়েছি রাসেল ভাই, কিন্তু আমি ওই হোটেলের পাশেও আমি যাই নাই। আপনার যদি রাসেল ভাই যদি জানার প্রয়োজন পড়ে, মানে প্রমাণ নেওয়ার প্রয়োজন পড়ে, আপনি আমাকে নক করবেন, আমি আমার ভিসা দেখিয়ে হোটেলের অ্যাড্রেস দিয়ে আমি আপনাকে এই কথাগুলো জিজ্ঞাসা করতে পারবো। তো এই ঘটনাটা আসলে শুরু হয়েছিল এই শ্মশানটা ভেঙে দেওয়ার কারণে। এইখানে কেউ থাকতে পারে না, শরীরে নানান সমস্যা হয়, পানি আসে না, লিফট চলে না, অনেক সময় নুপুরের শব্দ, কান্নার শব্দ, শিশুদের দৌড়াদৌড়ির শব্দ ওই হোটেল থেকে এখনো অহরহ অবিরাম প্রতিদিন আসতে থাকে। তো রাসেল ভাই এইটাই ছিল আসলে আমার ঘটনা। তো যেহেতু এই ঘটনা আমাদের নিজের সাথে হয়েছে এবং আমরা নিজের এই ঘটনার সাথে ভুক্তভোগী, তো আমি আসলে রাসেল ভাই ভাবলাম, চিন্তা করলাম যে আপনার সাথে ঘটনাটা শেয়ার করি। যদি আল্লাহর হুকুমে আমার ঘটনাটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আমি অনেক খুশি হব। আর রাসেল ভাই যদি আমাকে এই ঘটনা প্রয়োজন পড়ে, আমি ডাইরেক্ট ওই আপনার স্টুডিওতে এসে আমি প্রমাণ দিয়ে ঘটনাটা বলবো, ঠিক আছে? আমার পাসপোর্ট দেখবেন, ভিসা দেখবেন, কোনো অসুবিধা না, এবং আমি হোটেলের নাম ঠিকানা সব কিছু দিব। জাস্ট আমি এই বয়ে যে আমার এই হোটেলের নামটা গোপন রাখলাম ম্যানেজারের বলার কারণে। তো রাসেল ভাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খুদা হাফিজ। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঘটনাটি শুনবেন এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন। আমার ঘটনাটা যদি সিলেক্টেড হয় আমাকে জানাবেন। আমার বাড়ি গাজীপুর। রুবেল হাসান এক ভদ্রলোক, তার জবানিতে এই ঘটনাটি বলছি। ঘটনাটি বলার সময় ওনার বয়স ছিল 65। আজ থেকে 45 বছর আগের ঘটনা। তিনি অবসরপ্রাপ্ত একজন ব্যাংকের কর্মকর্তা। আমার তখন তরুণ বয়স। খালাবাড়ি বেড়াতে গিয়েছিলাম পাশের জেলায়। হপ্তাখানেক বেড়ানোর ইচ্ছা, কিন্তু 2 দিন যেতেই আমার গ্রামের প্রতিবেশী এক চাচা খালাবাড়িতে এসে জানালো যে আমার বাবা অসুস্থ, আমি শীঘ্রই যেন বাড়ি ফিরে যাই। এদিকে তিনি কোনো একটা কাজে এসেছিলেন, তাই মা তাকে দিয়ে খবর পাঠালেন। তখন তো আর ফোনের ব্যবস্থা ছিল না। যাই হোক, চাচা খবর দিয়ে চলে গেলেন আর আমি তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে ভর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাস স্টপেজে 8টা থেকে 8:30 নাগাদ পৌঁছে শুনলাম আজকের শেষ গাড়ি ছেড়ে গিয়েছে একটু আগে। তখন তো গাড়ি ছিল না, বেশ চিন্তায় পড়ে গেলাম। মেইন রোডের পাশে টং দোকানে বসে পড়লাম। মনে আশা হয়তো দূরপাল্লার কোনো গাড়িতে হাত দেখিয়ে একটা সিট ম্যানেজ করে ফেলবো। বসে বসে পায়ে ঝিঝি লেগে গেল, কিন্তু গাড়ির কোনো দেখা নেই। যাও 2-4টা দেখি, সেগুলো মালবাহী ট্রাক। হাত তুলেছিলাম, থামায়নি। এক এক করে দূরের গ্রামের বাতিগুলো নিভে গেল, সাথে পাল্লা দিয়ে আমার উদ্বিগ্নতাও বেড়ে যাচ্ছিল। টঙের কাস্টমারেরা বাড়ি ফিরে গেছে সেই কখন। এবার দোকানদারও ঝাঁপ ফেলতে শুরু করলো। আমায় বলল, ভাই আজকের মতো যান, এত রাতে একলা এখানে কেমনে থাকবেন? না রে ভাই, যেভাবেই হোক আজকে বাড়ি পৌঁছাতেই হবে। মাথা নেড়ে অসম্মতি জানালাম। লোকটা ঝাঁপ বন্ধ করে চলে গেল। এবার আমি একদম একা হয়ে গেলাম।
কেমন যেন গা ছমছম করছিল। বসে বসে একটু ঝিমুনে লেগেছিল। হঠাৎ একটা গাড়ির শব্দে ধড়মড়িয়ে উঠে একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে লাফাতে শুরু করলাম। ওটা ছিল একটা দূরপাল্লার বাস। আমার এরকম আচরণ দেখে ড্রাইভার ব্রেক কষল। দৌড়ে কেটে দাঁড়ালাম। বাসে শুধু ড্রাইভার আর হেল্পার। ওরা বাস চালানো শিখছে। ড্রাইভারের বাড়ি আমার পাশের গ্রামে হওয়ায় ওরা আমাকে বাসে তুলে নিল। রাত প্রায় 12টা। নিশ্চিন্তে সামনের সিটে গা এলিয়ে বসে পড়লাম। মিনিট 15 যেতেই ড্রাইভার ব্রেক কষল। সামনে মুখ বাড়িয়ে দেখি 4 জন লোক একটা ছোট্ট লাশ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থামতেই ড্রাইভারকে বলল, ভাই, আমাদের গ্রামের গোরস্থানে বেশ পানি জমেছে, তাই এই বাচ্চাটাকে সামনের ওই ফুলতুলি গোরস্থানে নিয়ে যাব, যদি আমাদের একটু দয়া করে নামিয়ে দিতেন। যা হোক, ড্রাইভার ওদের তুলে নিল। গাড়িতে কিছু লাইট জ্বলছে, কিছু নেভানো। গাড়ি চলছে, আমরাও ঝিমোচ্ছি। হঠাৎ করেই বুঝতে পারলাম পেছন থেকে একটা আওয়াজ আসছে। প্রথমে মনে করলাম বাইরে থেকে আওয়াজ হচ্ছে। গাড়ি তো রানিংয়ে, শব্দটা গাড়ির ভেতরে। কোনো কুকুর উঠে পড়ল নাকি? 7-5 ভাবতে ভাবতে গাড়ির মাঝ বরাবর ড্রাইভারের সামনে একটা লুকিং গ্লাস থাকে, তাতে চোখ গেল। যা দেখলাম আজও ভুলতে পারবো না। দেখলাম ওই লোকগুলো বাচ্চাটাকে খাচ্ছে। বেশ ভয় পেয়ে গেলাম। এই দৃশ্য দেখে মাথা ঠান্ডা রাখা কঠিন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বুকে সাহস এসে গেল। যত দোয়া দুরূদ জানতাম সব পড়তে শুরু করলাম। বুঝলাম পিশাচের পাল্লায় পড়েছি। আজকে বেঁচে ফিরলে ভাববো আমি বেশ ভাগ্যবান। যাই হোক, ঠান্ডা মাথায় থাকতে হবে। তাকিয়ে দেখি হেল্পার মন্ত্রমুগ্ধের মতো ওই লুকিং গ্লাসে তাকিয়ে আছে। জাস্ট জমে গেছে। ড্রাইভার সামনে তাকিয়ে আছে। আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিলাম আর দোয়া করছিলাম যেন লুকিং গ্লাসে না থাকায় তাহলে আজকে অ্যাক্সিডেন্ট কেউ আটকাতে পারবে না। এক লাফে ড্রাইভারের পেছনের সিটে চলে আসলাম। বসার সাথে সাথে হেল্পারও লাফ দিয়ে আমার পাশে বসে পড়ল। ওর শরীর তখন থরথর করে কাঁপছে। শক্ত করে ওরা হাত চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বললাম, খবরদার, ড্রাইভারকে কিছু বলো না। যত দোয়া দুরূদ জানো সব পড়ো। ওর গলার গামছাটা দিয়ে পেছনে না তাকিয়ে লুকিং গ্লাসটা ঢেকে দিলাম। আমি চাচ্ছিলাম কোনোভাবেই যেন ড্রাইভার বিষয়টা না দেখে। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে জানতে চাইল, কি ব্যাপার? বললাম, চোখে আলো রিফ্লেক্ট করে। অফ করি? লাগবে না ভাই। ড্রাইভার গাড়িতে মনোযোগী হলো। রাত বলেই অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়েই গাড়ি চালাতে হচ্ছিল। ওদিকে হেল্পার অজ্ঞান হবার দশা। সমানে আয়াতুল কুরসি পড়ছি, আর একবার নিজের গায়ে, একবার হেল্পারের গায়ে, আর একবার ড্রাইভারের গায়ে ফু দিচ্ছিলাম। ভেতরে ভেতরে আমিও জমে যাচ্ছিলাম। গাড়ি ফুলতরি গোরস্থানে আসতেই ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমি আগ বাড়িয়ে বললাম, ভাই নামেন, ফুলতুরি এসেছে। ওরা 4 জন নেমে গেল। কাফনের কাপড়টা তখনও তাদের সঙ্গেই ছিল। ওতে কিছু নেই। ওরা নামতেই আমি উঠে গেট লক করে দিলাম। আর বাইরের দিকে তাকাতেই একজন বলে উঠল, বড় কোনো মুরব্বীর দোয়া ছিল, তাই আজ বেঁচে গেলি। এমন ক্রোধান্বিত সুর আমি আজ পর্যন্ত শুনিনি। বাগে পেলে আমাকেও হয়তো ছিঁড়ে খেত। আর চোখ তখন টকটকে লাল, যা মানুষের চোখ হওয়া সম্ভব না। ড্রাইভার জানতে চাইলেন, গেট লক করলেন কেন? বললাম, ভাই, রাত বিরেতে আর কাউকে গাড়িতে উঠিয়েন না, এদিকটা ভালো না, গাড়িটা জোরে চালান। সে আর কিছু না বলে চালাতে শুরু করলো, কিন্তু আমি তখনও দোয়া দুরূদ পড়ছি। অবশেষে রাত 3টায় গ্রামের পাশে এসে পৌঁছালাম। পাশেই ওদের গ্রাম। ওরা আরেকটু সামান্য যাবে। নামার আগে হেল্পারকে নিষেধ করলাম আজ যেন ড্রাইভারকে কিছু না বলে। 3-4 দিন পর স্থানীয় পেপারে খবর এলো, রাত 1টা-1:30 নাগাদ একটা নতুন ড্রাইভার আর হেল্পার সহ ফুলতুলির কিছুটা আগে একটা বাস খাদে পড়ে গেছে। দুজনের কেউ বাঁচেনি। যে যাই বলুক, আমি জানি কেন এটা হয়েছে। এখনো আমাদের এলাকায় প্রায়ই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওই পিশাচগুলো তো আজও জায়গা ছেড়ে যায়নি। এই ছিল ঘটনা। এই ঘটনা অনেকভাবে অনেকজন অনেক জায়গায় হয়তো শুনেছেন। আমিও আজকে পড়লাম। এই ঘটনাটি আমি আবারও বলি কে পাঠিয়েছেন, আপনারা মনে রাখবেন বা আপনাদের জানতে সুবিধা হবে। তিনি তার ফোন নাম্বার সহই পাঠিয়েছেন। মোহাম্মদ জাহিদ হোসেন এই ঘটনাটি পাঠিয়েছেন গাজীপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি
যারা শুনলেন তারা এনজয় করেছেন। সময় হলো বিদায় নেবার। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই শুনেছেন, এবং যারা শুনেছেন ভালো লেগেছে আমাদের আজকের এই এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের আজকের এই এপিসোডটি। ফিরে আসবো আবারও, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।